আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? বরাবর ন্যায় আজকে বাংলা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি জিলানী হোসেন জয়। শুরুতেই আমি জানতে চাইবো আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং পিছনের স্লাইড স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা, একটু কমেন্টে ঝটপট জানিয়ে দাও। এসএসসি 25 তোমাদের প্রস্তুতিকে আরও বেশি বেগবান করার লক্ষ্যে আমরা ধারাবাহিকভাবে আয়োজন করতে যাচ্ছি। জিএসটি অর্থাৎ এইচএসসি যে ফাইনাল টাচ, সেই কোর্সের আজকে বাংলা ক্লাসটি শুরু হতে যাচ্ছে। সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্টে জানিয়ে দাও। অতি দ্রুত আমরা মূল ক্লাসটি শুরু করব। আজকের ক্লাসে আমাদের আলোচ্য টপিক রয়েছে অপরিচিতা ও সোনাত্তরী। অপরিচিতা থেকে বিগত বছরে বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে এবং লিখিত অংশ কিভাবে লিখলে সর্বোচ্চ নাম্বার পাবে, এবং সোনাত্তরী কবিতাটা আমরা সম্পূর্ণ পড়ব এবং এখানে যে প্রশ্নগুলো এসে থাকে সেগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব এবং লিখিত অংশ আলোচনা করা হবে। সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্টে ঝটপট জানাও। এবং আজকের ক্লাসের আমাদের যে পিডিএফগুলো রয়েছে এবং ক্লাসের তথ্যগুলো সবই বাংলা বিচিত্রা বই থেকে কিন্তু সংগৃহীত। যারা এইচএসসি 25 রয়েছে, সামনে অ্যাডমিশন দিবে, এইচএসসি 26 যারা ক্লাসটি দেখছো তোমাদের ছোট ভাই বোন আছে, আগামী মাসে আমাদের নতুন যে সংস্করণ বইটা বের হবে সেটা তো অবশ্যই সংগ্রহ করবে। সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমরা 52 জন যুক্ত হয়েছি, প্রত্যেকেই নিজেদের টাইমলাইনে ক্লাসটি শেয়ার করে দিই। এবং একই সাথে সামনে যে অ্যাডমিশন পরীক্ষাগুলো রয়েছে, অর্থাৎ হাজী দানেশ রয়েছে, নার্সিং ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, আজকের এই ক্লাসটি থেকে সর্বোচ্চ 6 থেকে 8 মার্ক তোমরা কমন পেতে যাচ্ছ। প্রত্যেকে কে কোন জেলা থেকে আমাদের ক্লাসটিতে যুক্ত হয়েছে একটু কমেন্টে জানিয়ে দাও। দেখো, আমরা শুরুতে আলোচনা করব অপরিচিতা। এখান থেকে হচ্ছে যে প্রশ্নগুলো বেশি এসে থাকে সেগুলো আলোচনা করব এবং প্রশ্ন বিশ্লেষণ করে যেটা দেখা গিয়েছে, অর্থাৎ এই সাহিত্যকর্ম থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, এনাদের সাহিত্যকর্ম থেকে কিন্তু প্রশ্নটা বেশি আসে। সেই লক্ষ্যে আমরা শুরুতেই কবিতাটি, অর্থাৎ প্রত্যেকটা কবিতা আর হচ্ছে আমাদের যে গল্প রয়েছে সেটা নিয়ে তো আলোচনা করব। শুরুতেই দেখো, এখানে অপরিচিতা লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে এখান থেকে যে প্রশ্নটা সব থেকে বেশি আসে সেটি হচ্ছে তিনি নোবেল পুরস্কার পান কত খ্রিস্টাব্দে? তাহলে সেটি কি হবে? 1913 খ্রিস্টাব্দে। এরপর বাংলা ছোট গল্পের জনককে? এই প্রশ্নটাও বিগত বছরে এসেছে। বাংলা ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর, এবং এই ছোট গল্পের মধ্যে একটি লাইন কিন্তু আছে যে শেষ হয়ে হইল না শেষ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবি ঠাকুর। তিনি জন্মগ্রহণ করে 1861 খ্রিস্টাব্দে, মৃত্যুবরণ করে 1941 খ্রিস্টাব্দে। এটি হচ্ছে ইংরেজি আর বাংলা সনটা কিন্তু পরীক্ষায় বেশি এসে থাকে। আমরা বেসিকটুকু আলোচনা করে এরপর যে প্রশ্নগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো আলোচনা করব। যারা অ্যাডমিশন শিকার, যারা ক্লাসটিতে যুক্ত হয়েছে তারাও থাকো। 20 বা 30 মিনিট পর আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এরপর দেখো, অপরিচিতা গল্পটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প সংকলন। এরপর হচ্ছে গল্প সপ্তক এবং পরে হচ্ছে গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে, যেটা 1927 সালে প্রকাশিত হয়। খুবই গুরুত্বপূর্ণ। ভাইয়া, জাতীয় বিশ্ববিদ্যালয়? হ্যাঁ, অবশ্যই। বাংলা সব জায়গার জন্য সমানভাবে প্রযোজ্য। এই ক্লাসটি সমানভাবে হাজী দানিশের জন্য, জাতীয়, তারপরে নার্সিং ভর্তি পরীক্ষা, সকলের জন্য প্রযোজ্য। প্রত্যেকে ক্লাসটি নিজেদের টাইমলাইনে একটু শেয়ার করে দাও। এরপরে দেখো, প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? প্রত্যেকে একটু কমেন্টে লেখো, এই প্রশ্নটি আসতে পারে। এখনো যারা নার্সিং এর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা এবং বিভিন্ন বোর্ডে এই প্রশ্নটি কিন্তু বিগত বছর অনেকবার এসেছে। তাহলে দেখো, অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয় সবুজ পত্র পত্রিকায়। গল্পগুচ্ছে সংকলিত ছোট গল্পের সংখ্যা কতটি? সেক্ষেত্রে কতটি হবে? 95টি হবে। কয়টি? 95টি। এইচএসসি 26-এর অ্যাডমিশনের বইগুলো কি বের হয়েছে? আগামী মাসে পেয়ে যাবে, সব নতুন সংস্করণ যে বইগুলো আছে সব পেয়ে যাবে। এরপর দেখো, অপরিচিতা গল্পে যে চরিত্রগুলো আছে, চরিত্রগুলো থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। তারই ধারাবাহিকতা এখানে যে দেখো চরিত্রগুলো রয়েছে অনুপম, তার মধ্যে কোন কোন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়েছে অপরিচিতা গল্পে? দেখো, প্রথমে রয়েছে সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকা এক নায়ক। এবং তোমরা আমাকে একটু কমেন্টে জানাও, অপরিচিতা এই গল্পটি কোন পুরুষের জবানিতে লেখা? কোন পুরুষের জবানিতে লেখা, এটা একটু কমেন্টে জানাও। তাহলে এটি কি হবে বলো তো? তারপরে দেখো, সে ছিল ব্যক্তিত্বহীন, ছিল পরনির্ভরতার প্রতীক, ছিল
পুরুষোচিত যে গুণের অভাবগুলো থাকা দরকার তার মধ্যে সেটি ছিল না, মাতৃ আজ্ঞার বাইরে না যাওয়া। তাহলে এইখান থেকে একটা বৈশিষ্ট্য দিয়ে তোমাকে বলবে যে যে আলোচ্য বৈশিষ্ট্যটি বা এই যে পরনির্ভরতার প্রতীক বা ব্যক্তিত্বহীন অপরিচিত গল্পে কোন চরিত্রের মধ্যে ফুটে উঠেছে, তাহলে কি হবে? অনুপমের মধ্যে। কার মধ্যে বলো তো? অনুপমের মধ্যে ফুটে উঠেছে। প্রত্যেকেই শেয়ার করে রাখি, এই বাংলা ক্লাস সকলের জন্য প্রযোজ্য সমানভাবে। সামনে যে পরীক্ষাগুলো আছে তোমাদের ভর্তি পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা, সেখানে আজকের ক্লাসটি থেকে সর্বোচ্চ কমন পাবে। স্লাইড। এরপরে দেখো, কল্যাণীর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো ফুটে উঠেছে, চরিত্রের মধ্যে গতি সহজ ও নির্মল, এরপরে প্রতিবাদী নারী চরিত্র ছিল, এরপর তার মধ্যে ব্যক্তিত্ববোধ ও মর্যাদা সম্পন্ন নারী ছিলেন তিনি। এরপর অনুপমের মামার মধ্যে আমরা দেখতে পাই তার মধ্যে আত্মমর্যাদাহীন, যৌতুক লোভী আর হচ্ছে অশোভন আচরণ। এইগুলো কার মধ্যে ফুটে উঠেছে? এগুলো ফুটে উঠেছে অনুপমের মামার মধ্যে। শম্ভুনাথ সেনের মধ্যে দৃঢ়চেতা, আত্মসম্মান বোধ ও মানবিক বৈশিষ্ট্যগুলো কিন্তু ফুটে উঠেছে। এরপর যদি বলা হয় পরের অংশটুকু দেখো, এই গল্পের মূল উপজীব্য বিষয় কি? উপজীব্য বিষয় হচ্ছে যৌতুক প্রথার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের প্রয়াস। যৌতুক প্রথার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের প্রয়াস ও ধিক্কারের ভাব স্পষ্ট। অপরিচিতা গল্পটি মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তি ও তার পাপ স্খলনের কথা মাত্র। তাহলে এই যে এটি আসে যে এই গল্পের মূল উপজীব্য বিষয় কি। এরপরে তোমাদেরকে যদি বলি আমি এর পাশাপাশি যে প্রদোষ শব্দের অর্থ কি, একটু কমেন্টে জানাও। প্রদোষ শব্দের অর্থ কি জানাও। এখানে যে শব্দ অর্থগুলো আছে এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে প্রদোষ শব্দের অর্থ কি। তারপরে যদি বলা হয় বিনোদার ভাষাটা কেমন ছিল, বিনোদাদার ভাষাটা কেমন ছিল সেটা একটু জানাবা। এরপর যদি বলা হয় শেষের কবিতা, শেষের কবিতা কোন ধরনের সাহিত্যকর্ম, শেষের কবিতা কোন ধরনের সাহিত্যকর্ম জানাও। তাহলে প্রথমে দেখো এখানে প্রদোষ শব্দের অর্থ কি, এরপরে বলা হয়েছে বিনোদার ভাষাটা কেমন, আর শেষের কবিতা আরেকটি রয়েছে শেষ লেখা। শেষের কবিতা শেষ লেখা এটি কোন ধরনের সাহিত্যকর্ম, এই দুটি জানাবে। একাডেমিকের সাথে সাথে তোমরা যারা গুচ্ছের এই ইউনিটে বাংলা দাগাবে, হাজী দানেশ বিশ্ববিদ্যালয় পরীক্ষা 7 তারিখে আছে, সেখানে সিডি এবং নার্সিংয়ে, সেখানে এই যে কবি পরিচিতি থেকে তোমাদের সাহিত্যকর্ম অংশগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকবেই। আজকের ক্লাসটি থেকে শুধুমাত্র এখানে যে অপরিচিত এবং সোনারতরী দেখছো এটাই কিন্তু না, এর সাথে সাথে আমি আরও 30 বা 40টা প্রশ্ন আলোচনা করব, শেষ পর্যন্ত থাকো। তাহলে দেখো এখানে কি হবে, প্রদোষ শব্দের অর্থ হবে সন্ধ্যা হবে। কি হবে বলো তো? সন্ধ্যা। প্রদোষ শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা হবে। এরপর হচ্ছে বিনোদার ভাষাটা কি ছিল? অত্যন্ত কি ছিল? আর্ট ছিল। এরপর হচ্ছে রয়েছে যে শেষের কবিতা, এটি কি হবে? উপন্যাস হবে। শেষের কবিতা হচ্ছে উপন্যাস। তাহলে শেষ লেখা এটা কোন ধরনের সাহিত্যকর্ম? শেষের কবিতা যদি উপন্যাস হয় তাহলে শেষ লেখা কোন ধরনের সাহিত্যকর্ম বলো। সুমাই আহমেদ সোমা, ধন্যবাদ তোমাকে। এখানে দেখো কাব্য হবে। এখানে কি হবে বলো তো? কাব্য। তাহলে এই অংশ, এই যে এই 4টা তথ্য থেকে তোমরা একটা প্রশ্ন কিন্তু পেতে পারো। আবারও বলছি, পরের অংশটুকু দেখো। এই গল্পে উল্লেখিত যে বিষয়গুলো আছে, যেমন চরিত্রগুলো রয়েছে অনুপম, কল্যাণী, বিনোদা, হরিশ, শম্ভুনাথ সেন মামা। এরপর কন্যগর আছে, হাবড়া আছে, কানপুর, আন্দামান দ্বীপ আছে। এরপর দেখো যেটা গুরুত্বপূর্ণ, কোন ঋতুর নাম উল্লেখ আছে, তাহলে সেটা কি হবে? বসন্ত ঋতু। আর কালো, লাল, সবুজ এটা হচ্ছে রং। এরপর যদি তোমাদেরকে এই প্রশ্নের পাশাপাশি আরো 2-1টা প্রশ্ন যদি দেওয়া হয়, দেখো যদি বলা হয় বিরোচন, বিরোচন অংশের এই বি এটা কোন ধরনের, কোন অর্থ দিয়েছে? উপসর্গের যে অর্থগুলো রয়েছে বিরোচন শব্দের বি কোন অর্থ দিয়েছে? এরপর যদি বলে গন্ডুস শব্দের অর্থ কি? গন্ডুস, গন্ডুস শব্দের অর্থ কি? একটু কমেন্টে জানাও। গন্ডুস শব্দের অর্থ কি? এরপরে কোন বানানটি শুদ্ধ যদি বলা হয় অধ্যবসায়, অধ্যাবসায় নাকি হচ্ছে অধ্যবসায় বলো। এই বানানগুলো সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেখানে আসতে পারে। একটা হচ্ছে অধ্যাবসায় আর একটা হচ্ছে অধ্যবসায়। এই 3টা প্রশ্নের উত্তর দাও, কি হবে? প্রথমে বলেছি যে বিরোচন শব্দের এই বি কোন অর্থ দিয়েছে? উপসর্গ। গন্ডুস শব্দের অর্থ কি? এরপরে বলা হয়েছে অধ্যবসায় নাকি অধ্যবসায়, কোনটি সঠিক উত্তর হবে জানাও।
তারপরে আরেকটা যদি বলা হয় পাথার শব্দের অর্থ কি, পাথার শব্দের অর্থ কি, পাথার শব্দের অর্থ কি? আমি যদি উত্তর দিয়ে দেবো, তোমরা একটু ঝটপট উত্তর দাও এবং প্রত্যেকেই নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো। আমি ক্লাসের পিডিএফ কিন্তু দিয়ে দিব, যারা শেয়ার করেছে অবশ্যই ডান লিখে জানাবে, আমি ক্লাসের পিডিএফটা দিয়ে দিব তোমাদেরকে। তাহলে দেখো বিরোচন শব্দের বি, এটা দ্বারা হচ্ছে গতি বোঝায়। কাকে বোঝাচ্ছে? গতিকে বোঝাচ্ছে, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় গমনকে। এরপরে বলা হয়েছে পাথার শব্দের অর্থ কি, সেক্ষেত্রে কি হবে? সমুদ্র হবে। পাথার শব্দের অর্থ সমুদ্র। যেমন এরপরে আরেকটা দেখো, যদি বলা হয় যে মৃগেন্দ্র, এটা হচ্ছে সিংহ, সিংহের সমার্থক শব্দ, সিংহের কি সমার্থক শব্দ হবে। এরপর গন্ডূর শব্দের অর্থ তোমাদের জ্ঞানমূলক অংশে বা এমসিকিউতে আসতে পারে, যারা এসএসসি 25 রয়েছে, সেক্ষেত্রে এটা এক কোষ জল হবে। আর অধ্যাবসায় হয় না, কি হবে? অধ্যবসায় হবে। সঠিক উত্তর কি হবে? অধ্যবসায় হবে। এর পরের অংশটুকু দেখো, অর্থাৎ অনুপমের মধ্যে কোন কোন বৈশিষ্ট্যগুলো ফুটে উঠেছে। প্রথমে দেখো, অনুপম অপরিচিত গল্পের হচ্ছে গল্প কথক। এরপর সে ছিল কি? অন্যতম প্রধান চরিত্র, ব্যক্তিত্বহীন ও পরনির্ভরশীল ছিল, মানে অন্যের উপর নির্ভরশীল ছিল। এরপর এই প্রশ্নটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এবং বিগত বোর্ড পরীক্ষায় এসেছে যে অনুপমের 27 বছরের জীবনটা বড় নয় কি হিসেবে? না দৈর্ঘ্যের হিসাবে, না গুণের হিসেবে বড়। এরপরে প্রত্যেকেই জানাও যে অনুপমের বাবার পেশা কি ছিল। অনুপমের বাবার পেশা কি ছিল বলো? অনুপমের বাবার পেশা কি ছিল আর কল্যাণীর বাবার পেশা কি ছিল? এই দুইটা প্রশ্ন থেকে আসতে পারে। এক হচ্ছে অনুপমের বাবার পেশা কি ছিল, আর একটা হচ্ছে কল্যাণীর বাবার পেশা। এরপর অনুপমকে তুলনা করা হয়েছে কিসের সঙ্গে? দেখো, মাকাল ফল শিমুল ফুলের সাথে। অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইয়ের সাথে তুলনা করা হয়েছে। তাহলে এখান থেকে দেখো মাকাল ফলের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেটা হচ্ছে উপর থেকে দেখতে খুবই সুন্দর, কিন্তু ভিতরে কি বলে না একটা কথা, যে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। ঠিক তেমনইভাবে মাকাল ফলের বৈশিষ্ট্যটা কিন্তু এমন। অনুপমের সাথে তুলনা করা হয়েছে। অনুপম ছিল কি? ব্যক্তিত্বহীন একটা যুবক, পুরুষোচিত যে গুণের অভাবগুলো সেটা তার মধ্যে ছিল না। এরপর সিদ্ধান্তহীনতায় সে কিন্তু ভুগেছে। ওকালতি, হ্যাঁ ধন্যবাদ। এরপর বিয়ের সময় তার বয়স ছিল 23 বছর, বর্তমান বয়স হচ্ছে 27। বিবাহ যাত্রার পাথেয় ছিল কি ছিল বলো তো? মস্ত হাতি ছিল, মস্ত হাতি। তাহলে দেখো একটা শব্দ এসেছে আমাদের সামনে, হাতি। যদি বলা হয় হস্তি, হস্তি কোন ভাষার শব্দ বলো? এটা যোগরূঢ় শব্দ নাকি রূঢ়ি শব্দ একটু জানাও। হস্তি এটা কোন ভাষার শব্দ? যোগরূঢ় শব্দ নাকি রূঢ়ি শব্দ, সেটা একটু কমেন্টে জানাও। লেখা বোঝা যাচ্ছে, আমি হচ্ছে যেটা মুখে বলছি সেটা একটু বেশি গুরুত্ব সহকারে দেখো। হস্তি কোন ভাষার শব্দ সেটা একটু কমেন্টে জানাও। এবং এটা কিভাবে মনে রাখবে সেটা দেখো, যার ব্যুৎপত্তি ও ব্যবহারিক অর্থ এক নয়, যার ব্যুৎপত্তি ও ব্যবহারিক অর্থ এক নয়, সেটি হবে, যদিও বলে দিচ্ছি তোমরা একটু কমেন্টে লেখো, রূঢ় বা কি রূঢ়ি শব্দ। যার দেখো ব্যুৎপত্তি ও ব্যবহারিক অর্থ এক নয়, অর্থ হচ্ছে দুইটা, সেটা হচ্ছে রূঢ় বা রূঢ়ি শব্দ। তাহলে দেখো আমি যদি বলি প্রবীণ, প্রবীণ এটি হচ্ছে কোন ধরনের শব্দ? এটি রূঢ়ি শব্দ হবে, প্রবীণ। তারপর আছে কি? হস্তি আছে। তারপর আছে কি বলতো? গবেষণা আছে, হস্তি গবেষণা। এরপর আছে তৈল, তৈল। তারপরে কি আছে? বাঁশি, বাঁশি আছে। তারপর হচ্ছে সন্দেশ। এইগুলো সব হচ্ছে কি? এগুলো হচ্ছে সব রূঢ় বা রূঢ়ি শব্দ। তাহলে প্রশ্নটা এমন আসতে পারে, নিচের কোনটি রূঢ় বা রূঢ়ি শব্দ? তাহলে খেয়াল করো, এখানে বলা হয়েছে প্রবীণ এটা বৃদ্ধ ব্যক্তিকেও বোঝায়, হাত, তারপরে হচ্ছে বাদ্যযন্ত্রকে বোঝায়। ঠিক তেমনিভাবে হস্তি দ্বারা হাতকেও বোঝায়, হাতিকেও বোঝায়। এরপরে গবেষণা, গবেষণা, গরু খোঁজা একটা অর্থ, আর একটা অর্থ হচ্ছে আবিষ্কার অর্থ। ঠিক তেমনিভাবে তৈল, বাঁশি আর সন্দেশ হচ্ছে মিষ্টান্ন জাতীয় খাবার, এবং এই সন্দেশ দ্বারা খবরকেও বোঝায়। তাহলে দেখো এর ব্যুৎপত্তি ও ব্যবহারিক অর্থ দুইটা এক নয়, তাহলে এটি কি হবে? রূঢ় বা রূঢ়ি শব্দ। কি হবে? রূঢ় বা রূঢ়ি শব্দ হবে। এর পরের অংশটুকু দেখো, কল্যাণী সম্পর্কে যে বৈশিষ্ট্যগুলো এখানে আছে, উত্তম পুরুষে বর্ণিত অপরিচিত গল্পের প্রধান কেন্দ্রীয় চরিত্র ছিল কল্যাণী। এরপর তার পেশা কি ছিল? তার বাবার পেশা দেখো এখানে, কল্যাণী বাবা শম্ভুনাথ সেন পেশায় ছিল ডাক্তার। ক্লাসের 40 মিনিট পর আমরা হচ্ছে বিস্তারিতভাবে আলোচনা করব তোমাদের হচ্ছে সামনে যে পরীক্ষাগুলো, জাতীয় বিশ্ববিদ্যালয় নার্সিং এবং হচ্ছে তোমাদের হাজির দানেশ, এইখান থেকে আমি 40টা প্রশ্ন দিব। এই 40টা প্রশ্ন থেকে সর্বোচ্চ কমন পাবে, এজন্য শেষ পর্যন্ত থাকতে হবে। কল্যাণী চরিত্রের মধ্যে পাওয়া যায় নির্মল দীপ্তি, শুচিশুভ্র, খুবই গুরুত্বপূর্ণ দেখো, শুচিশুভ্র সৌন্দর্য, সহজ গতি। এরপরে রয়েছে কি? বলিষ্ঠ ব্যক্তিত্ব ও প্রতিবাদী চেতনা।
আমাদের এমসিকিউ অংশ যেটা রয়েছে সেটা একটু দেখো। তাহলে বলো এই প্রশ্নটির উত্তর কি হবে? বলো 1 নম্বর প্রশ্নটি, বেহাই সম্প্রদায়ের আর যাই থাক ড্যাশ থাকাটা দোষের, কি হবে এখানে সঠিক উত্তর? বেহাই সম্প্রদায়ের আর যাই থাক ড্যাশ থাকাটা দোষের। তাহলে দেখো শূন্য স্থান টাইপের কিন্তু কোশ্চেন থাকতে পারে, এবং এই প্রশ্নটি তো এসেছেই যে বেহাই সম্প্রদায়ের আর যাই হোক ড্যাশ থাকাটা দোষের, রাগ, জেদ, তেজ নাকি আরেকটা রয়েছে খেদ, আরেকটা রয়েছে অপরিচিত গল্পের কথকের জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না ড্যাশ হিসেবে বড়, কি হবে সঠিক উত্তর জানাও। নাম্বার দিয়ে উত্তর করার চেষ্টা করবে, নাম্বার দিবে তারপর উত্তর করবে, ক খ গ এইভাবে। তাহলে এখানে দেখো সঠিক উত্তর কি হবে, বেহাই সম্প্রদায়ের আর যাই থাক জেদ থাকাটা তেজ থাকাটা দোষের ব্যাপার। দেখো এই উক্তিটা দিয়ে তোমাকে বলতে পারতো এটা তোমার আলোচ্য কোন গল্প থেকে নেওয়া হয়েছে, তাহলে সঠিক উত্তর কি হবে, অপরিচিতা থেকে নেওয়া হয়েছে। অপরিচিতা গল্পের কথকের জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না ড্যাশ হিসেবে বড়, তাহলে কি হবে এখানে সঠিক উত্তর হবে না গুণের হিসেবে বড়। তাহলে দুইটা, একের হচ্ছে 4 হবে আর 2 এর হচ্ছে 1 হবে উত্তর। এরপর পরের প্রশ্নটি, অপরিচিতা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় আর ফল্গু অর্থ কি? অপরিচিতা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়, ফল্গু অর্থ কি জানাও। এই শব্দ অর্থ থেকে কিন্তু একটা প্রশ্ন থাকবে। ব্যাকরণের অর্থ কি যদি বলা হয়, ব্যাকরণ এই প্রশ্নের পাশাপাশি আরো কয়েকটা দেখো, ব্যাকরণের যদি অর্থ বলা হয় ব্যুৎপত্তিগত অর্থ কি, এরপর যদি বলা হয় রোকেয়া সাখাওয়াত হোসেনের যে রচনাগুলো, রোকেয়া সাখাওয়াত হোসেনের যে রচনা, আমি সংক্ষেপে লিখছি, তোমরা যদি উত্তর জানা থাকে তাহলে উত্তরটা করে দিবে। এরপর যদি বলা হয় শিকারি বিড়াল গোপে চেনা যায়, শিকারি বিড়াল গোপে চেনা যায় এটি কোন কারক? শিকারি বিড়াল গোপে চেনা যায় এটা কোন কারক, এটা একটু জানিয়ে দিও। এর পাশাপাশি এই দুইটা প্রশ্নের পাশাপাশি জানাবে। এরপর যদি বলে বালতি, বালতি এটি কোন ভাষার শব্দ, বালতি কোন ভাষার শব্দ? প্রতিটা ক্লাসে দেখা গেছে যে প্রশ্নের ব্যাখ্যাগুলো দিয়েছি, সেই ব্যাখ্যাগুলো থেকে কিন্তু কমনের হারটা বেশি। তাহলে দেখো অপরিচিত গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়, সঠিক উত্তর হবে সবুজ পত্র পত্রিকায় হবে, কি হবে সবুজ পত্র পত্রিকায়। এরপরে দেখো ফল্গু, ফল্গু কি, ফল্গু হবে কি অন্তঃসলিলা নদী। এই নদীর একটা বৈশিষ্ট্য আছে, উপরে কি থাকবে বালুর স্তর বিদ্যমান থাকবে, নিচে কি পানি প্রবহমান থাকবে। এরপরের প্রশ্ন বলেছি যে ব্যাকরণের ব্যুৎপত্তিগত অর্থ কি, ব্যাকরণ এই শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি, একটু কমেন্টে জানাও কি হবে ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি? তাহলে সঠিক উত্তর কি হবে বলতো এখানে, যে আমরা যদি এখানে যদি বিশ্লেষণ করি তাহলে কি হবে বি যোগ আ যোগ, এরপরে দেখো কি হবে ক্রি যোগ অন, অর্থাৎ এরপর আরেকটা এটা বিশ্লেষণ রূপ। এরপরে যদি বলা এটা কি হবে বিশেষভাবে বিশ্লেষণ হবে, কি হবে বিশেষভাবে বিশ্লেষণ। আর যদি বলা হয় এর কাজ কি, তাহলে দেখো ভাষার যে অভ্যন্তরীণ শৃঙ্খলা আছে সেটা রক্ষা করে। আর রোকেয়া সাখাওয়াত হোসেনের যে রচনাগুলো যেমন হচ্ছে অবরোধ বাসিনী আছে, অবরোধ বাসিনী, এরপরে দেখো কি আছে পদ্মরাগ আছে, পদ্মরাগ, যা শুনে রাখো পদ্মরাগ, মতিচুর, অপরাধ বাসিনী আর সুলতানার স্বপ্ন, এগুলো হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা। বালতি এটি কি হবে পর্তুগিজ ভাষার শব্দ, পর্তুগিজ, বালতি হচ্ছে পর্তুগিজ। এর পাশাপাশি মনে রাখবা যে আতা আছে, আনারস আছে, পেয়ারা আছে, পেঁপে আছে, তারপরে যে গামলা আছে, পাদ্রি, গুদাম, বোমা, এগুলো সব হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। ঠিক তেমনই ভাবে বলেছে শিকারি বিড়াল গোপে চেনা যায়। তাহলে দেখো চেনার মাধ্যমটা কি, যদি কোনো উপকরণ বোঝায় কোনো মাধ্যম বোঝায় তখন সেটা কি হয় করণ কারক হয়, কি হয় বলতো করণ কারক হয়। তাহলে যে গোপে এটা মাধ্যম বোঝাচ্ছে এটা কি হবে করণ কারক হবে। এরপরের প্রশ্নগুলো দেখো, আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছিলেন, বোঝা শক্ত কেননা তিনি বড়ই চুপচাপ, এই উক্তিটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? আর প্রমোদ চৌধুরী সম্পাদিত মাসিক দেখো মাসিক সবুজ পত্র পত্রিকার কোন সংখ্যায় অপরিচিতা প্রথম প্রকাশিত হয়? খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা প্রশ্ন, বিশেষ করে 6 নম্বর প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ।
জানাও কি হবে। এর পাশাপাশি দেখো আরো কিছু প্রশ্ন দিচ্ছি আমি। ইচ্ছা এর বিশেষণটা কি হবে? ইচ্ছা এই শব্দটির বিশেষণ, যারা ঢাবি সি ইউনিটের পরীক্ষার্থী রয়েছে তাদের কিন্তু এই ধরনের প্রশ্ন এসে থাকে। এরপর রস্য স্বর কয়টি, প্রশ্ন আসতে পারে। রস্য যে স্বর আছে সেটি কয়টি? এরপর দীর্ঘ স্বর কয়টি? এরপর মৌলিক স্বর, এইখান থেকে একটা প্রশ্ন তোমরা পাবে। মৌলিক স্বর কয়টি? দীর্ঘ স্বর, মৌলিক স্বর, আর একটা হচ্ছে যৌগিক স্বর কয়টি? জানাও। ইচ্ছা, এই ইচ্ছা পদের বিশেষণ কি হবে? এরপরে বলা হয়েছে যে রস্য স্বর কয়টি, দীর্ঘ স্বর, মৌলিক স্বর এবং যৌগিক স্বর কয়টি। এখানে দেখো, আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছিলেন, বোঝা শক্ত। তাহলে এটা নেওয়া হয়েছে কোন জায়গা থেকে? অপরিচিতা থেকে নেওয়া হয়েছে, অপরিচিতা গল্প থেকে নেওয়া হয়েছে। প্রমথ, এটা প্রথম হবে না কি হবে? প্রমথ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজ পত্র পত্রিকার কোন সংখ্যায়? তাহলে কি হবে? কার্তিক সংখ্যায়। দেখো, এটা তোমরা যদি একাডেমিক লেভেল থেকে এইভাবে ভেঙে ভেঙে পড়তে তোমরা পারো, তাহলে তোমাদের প্রস্তুতিটা আরো বেশি দৃঢ় হবে। যেমন এখানে রয়েছে কার্তিক, মনে রাখবে রেফ এর পর অর্থাৎ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে কিন্তু বি ইউনিটে এই প্রশ্নটি এসেছে যে নিচের কোন বানানটি সঠিক। সেক্ষেত্রে খেয়াল করো, রেফ যেটা থাকে, রেফ এর পর ব্যঞ্জন বর্ণ দ্বিত্ব হয় না। তাহলে আমরা যদি এখানে লিখি অর্জন, অর্জন এই বানানটা কিন্তু ঠিক আছে, অর্জন বানান এটি ঠিক আছে, কিন্তু দেখো আমরা যদি এইভাবে লিখি এটা কিন্তু ভুল, কারণ রেফ এর পর ব্যঞ্জন বর্ণ কি হয় না? দ্বিত্ব হয় না। ঠিক তেমনইভাবে কার্তিক বানান, এটা দেখো। আর বলা হয়েছে ইচ্ছা এর বিশেষণ কি হবে? ঐচ্ছিক হবে। কি হবে? ঐচ্ছিক। ইচ্ছার বিশেষণটা কি হবে? ঐচ্ছিক হবে। রস্যস্বর কয়টি, দীর্ঘস্বর কয়টি? তাহলে দেখো রস্যস্বর এখানে কয়টি হবে? 4টি হবে। রস্যস্বর কয়টি? 4টি হবে। দীর্ঘস্বর এখানে কয়টি আছে? 7টি। মৌলিক স্বর হচ্ছে 7টি। আর যৌগিক স্বর যদি বলা হয়, যৌগিক স্বর বর্ণ বলা হয়, সেক্ষেত্রে দেখো 2টি আছে, একটা হচ্ছে ওই, একটা হচ্ছে কি ও। তাহলে এই প্রশ্নটার পাশাপাশি দেখো ব্যাকরণের আরো কয়েকটা প্রশ্ন তোমরা আগে থেকেই জানতে পারছো। এরপরের প্রশ্ন দেখো, গাড়ি লোহার ড্যাশ তাল দিতে দিতে চলিল, আমি মনের মধ্যে ড্যাশ শুনিতে চলিলাম, আর আমার কন্যার গহনা আমি চুরি করিব, এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না, উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? এর পাশাপাশি জানাবে, একটা রয়েছে পড়ো, একটা হচ্ছে পড়া। পড়ো, পড়া, অপ, এগুলো কোন ধরনের উপসর্গ? বাংলা নাকি তৎসম, এটি জানাবে। এরপর যদি বলা হয় দড়িভূত বানানটি, দড়িভূত বানান সঠিক কোনটি? দড়িভূত বানানটি সঠিক কোনটি হবে জানাও এই দুইটার মধ্যে। আরেকটি দিব, বানান শুদ্ধকরণ থেকে তোমাদের কয়টি আসবে? বানান শুদ্ধকরণ থেকে 8টা তোমাদের হচ্ছে বোর্ড কোশ্চেন থাকবে, 8টা থাকবে, সেখান থেকে তোমাদের 5টা লিখতে হবে। এখানে কিন্তু 5 মার্ক রয়েছে। তাহলে এই যে দড়িভূত বানানটা দেখো এখানে, এরপরে রয়েছে পড়ো, পড়া, অপ, এটা কোন ধরনের উপসর্গ সেটা জানাবে। এরপর যদি আমি আরো কয়েকটি বানান দিই, যদি বলা হয় যে শ্রমজীবী, শ্রমজীবী বানান সঠিক কোনটি সেটা জানিও। তারপরে সমীচীন বানান, সমীচীন বানান সঠিক কোনটি? তাহলে এখানে দেখো কি হবে? গাড়ি লোহার মৃদঙ্গে, মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল, আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম, আমার কন্যার গহনা আমি চুরি করিব। এখানে দেখো তার মধ্যে ফুটে উঠেছিল কি, বা উক্তিটিতে প্রকাশ পেয়েছে আত্মমর্যাদা বোধ, আত্মমর্যাদা বোধ প্রকাশিত হয়েছে। এখানে দেখো বলা হয়েছে যে দূরীভূত, এখানে বানান সঠিক কোনটি হবে? তাহলে খেয়াল করো, একটা হচ্ছে অদ্ভুত, এই নিয়মটা দেখো এখানে, একটি রয়েছে অদ্ভুত আর একটি রয়েছে ভুতুরে। অদ্ভুত এবং ভুতুরে, এই যে এই দুইটা বানান হচ্ছে তোমার ভূত বানানের রস্যকার হবে। আর বাকি যে ভূতগুলো রয়েছে, যেমন এখানে কি কি দেখো রয়েছে, এই যে অদ্ভুতে রস্যকার হবে, ভূতে, ভূতুরে পরিবেশ বলা হয়, এখানে রস্যকার হবে। আর বাকি যে ভূত আছে, যেমন ঘনীভূত আছে, পরাভূত আছে, ঠিক তেমনইভাবে দড়িভূত আছে, ভস্মীভূত আছে, এক্ষেত্রে কি হবে? তোমার দীর্ঘকার হবে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা আছে বলো তো? এই যে এটা শ্রমজীবী বানান, এই যে জীবী যদি শেষে থাকে তাহলে সেখানে দীর্ঘিকার হবে। যেমন শ্রমজীবী, পেশাজীবী, কৃষিজীবী, আইনজীবী, বুদ্ধিজীবী, চাকরিজীবী, এই জীবী শেষে থাকলে সেখানে তোমরা দীর্ঘিকার ব্যবহার করবে। কিন্তু এই জীবী যদি শুরুতে থাকে তখন সেটা কি হবে বলো তো? রসিকার। যেমন জীবিকা, আর একটি রয়েছে কি জীবিত,
এই ক্ষেত্রে কি হবে তোমার রস্যিকার হবে। আর এখানে সমীচীন বানানে কি হবে দীর্ঘিকার হবে, সমীচীন বানানে দীর্ঘিকার হবে। পোড়ো পরা অপ এগুলো কি হবে সংস্কৃত উপসর্গ, কি হবে সংস্কৃত উপসর্গ হবে। মন্দ নহে খাঁটি সোনা বটে উক্তিটিকার, মন্দ নয় খাঁটি সোনা বটে উক্তিটিকার। আর এখানে দেখো এই ধরনের প্রশ্ন সাধারণত তোমরা যারা এসেছি 25 আছো 26 আছো তাদের জন্য কিন্তু বোর্ডে হুবহু কমন পেয়ে যেতে পারো। যে পূর্ণিমার স্বামীকে আশীর্বাদ করতে ওর বড় কাকা রামদাস চন্দননগরে গিয়েছিল, অপরিচিত গল্পে রামদাসের অনুরূপ চরিত্রকে, তাহলে এখানে কি হবে বিনোদা। সে হচ্ছে দেখো তার ভাষাটা অত্যন্ত আটো ছিল এবং বিনোদা ছিল অনুপমের পিস্তুত ভাই। তোমরা এই প্রশ্নটার উত্তর জানাও। পাশাপাশি আমি আরো কয়েকটি প্রশ্ন দিব। যদি বলা হয় যে নীলকর, আমরা কিন্তু এই অপরিচিতা গল্পে থেকে কিছু সমস্ত পদ রেখেছি, যে সমস্ত পদগুলো থেকে তোমাদের সমাস নির্ণয় কিভাবে আসবে, উচ্চারণ কিভাবে আসবে সেটাও কিন্তু আমরা আজকের ক্লাসে শিখব। মন্দ নহে খাঁটি সোনা বটে উক্তিটি কার ছিল বিনোদা ছিল, কার উক্তি ছিল বিনোদা ছিল। আর আসর জমাতে অদ্বিতীয় কে ছিল, আসর জমাতে অদ্বিতীয় ছিল হরিশ। হাস্যরসাত্মকভাবে সে হচ্ছে কথাগুলো বলতো এবং বিস্তারিতভাবে না বলে এমন কিছু শব্দ ব্যবহার করতো যে শব্দগুলো দিয়ে তুমি খুব সহজেই মনের ভাবটা ফুটিয়ে তুলতে পারবে। এই যে বলো বিনোদার ভাষাটা কেমন ছিল? এরপরে জানাও তো চর্যাপদের কবিরা, যদি বলা হয় চর্যাপদের কবিরা কোন ধর্ম অবলম্বী ছিল, এটা জানাবে। চর্যাপদের কবিরা কোন ধর্ম অবলম্বী ছিল এটা একটু জানিয়ে দাও। ক্লাসটি আরেকবার নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো। আমি বললাম শেষ যে 40 মিনিট থাকবে তোমাদের, সেই সময় হচ্ছে আমি পুরোটাই তোমাদেরকে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন দিব যারা অ্যাডমিশন শিকার রয়েছে। এবং তোমাদের এই যে ফ্রি ফাইনাল টাস্ক অর্থাৎ এইচএসসি 25 যে ফাইনাল টাস্ক যারা আছো তাদের জন্য কিন্তু রুটিনও প্রকাশিত হয়েছে, সেই রুটিন অনুযায়ী কিন্তু তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে এই পেজেই। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে আর্ট হবে। আর এখানে দেখো সানাই ঢোল ও সানাই, এখানে কি হবে সানাই ঢোল হলো কাশীর সৃষ্ট ঐকতান বাদ হবে। এরপরে বলা হয়েছে শেষের কবিতা রচিত, এটা কোন ধরনের সাহিত্যকর্ম, অপরিচিত গল্পে কল্যাণীর মধ্যে পাওয়া যায় কোন ধরনের কোন কোন বৈশিষ্ট্য, অপরিচিত গল্পে কল্যাণীর মধ্যে কোন কোন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় বলো। তাহলে এখানে দেখো কি হবে শেষের কবিতা, এটি হচ্ছে উপন্যাস হবে, কি হবে উপন্যাস। অপরিচিত গল্পে কল্যাণীর মধ্যে পাওয়া যায় সহজ গতি, নির্মল দীপ্তি ও সূচি শুভ্র, শুভ্র শব্দের অর্থ সুন্দর, এখানে সাদা। আর দেখো এখানে কি হবে সৌন্দর্য। তাহলে সঠিক উত্তর এখানে কি হবে, এটা হবে ক, এটা হবে ঘ হবে। পরের প্রশ্নটি সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন, খুবই গুরুত্বপূর্ণ। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন, আর একটা রয়েছে সঞ্চিতা কে কাকে উপহার দিয়েছিল, এই প্রশ্ন কিন্তু এসে থাকে। তাহলে সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন, আর একটা রয়েছে সঞ্চিতা, এই দুইটা থেকে কিন্তু প্রশ্ন আসে, একটা সঞ্চয়িতা আর একটা হচ্ছে সঞ্চিতা, বলো কি হবে। লোভনাক্তা রাখি 14 ডি বলেছে 15 বলো তাহলে কি হবে সঞ্চিতা, এটা হবে রবি ঠাকুরের। আর দেখো সঞ্চিতা রয়েছে এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম কে কাকে উপহার দিয়েছিল, এই প্রশ্নটা কিন্তু বারবার পরীক্ষায় আসে। এর আগে দেখো অর্থাৎ তোমাদের যে সমাজ থেকে যে প্রশ্নগুলো, এই ক্ষেত্রে খেয়াল করো অপরিচিতা গল্পে যে সমস্ত পদগুলো রয়েছে সেই সমস্ত পদগুলো থেকে আমরা সমাস নির্ণয় শিখব। দেখো এই শব্দ যদি বলা হয় যে পরীক্ষায় বিগত বছরে এসেছে যে জন্মান্তর এটা কোন সমাস, বা হচ্ছে গায়ে হলুদ এটি কোন সমাস, তাহলে খেয়াল করো এই শব্দগুলো কিন্তু তোমার পঠিত হয় সেটা গদ্য থেকে নিবে, না হয় কবিতা থেকে বা নাটক উপন্যাস থেকে শব্দগুলো নেওয়া হয়। তোমরা যদি প্রতিটা গল্প তারপর কবিতা এইভাবে খুঁটে খুঁটে পড়ো তাহলে তোমাদের যেই প্রশ্নই আসুক না কেন খুব সহজেই কিন্তু উত্তর করতে পারবে। তাহলে এখানে দেখো প্রথমে রয়েছে সমস্ত পদ, এটাকে আর কি কি বলা হয় বলো তো, সমাস যুক্ত পদ, সমাস যুক্ত পদ। তারপরে দেখো কি বলা হয় সমাস নিষ্পন্ন পদ, সমাস নিষ্পন্ন পদ। তারপরে বলা হয় কি সমাসবদ্ধ পদ, সমাসবদ্ধ পদ বলা হয়। এরপরে দেখো এখানে আছে যে ব্যাস বাক্য, এটার হচ্ছে
নাম হচ্ছে বিগ্রহ বাক্য, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, আর একটা হচ্ছে সমাস বাক্য, সমাস বাক্য। তাহলে তোমাদের থাকবে যে গজানন, এটি হচ্ছে কোন সমাস, গজানন কোন সমাস, তোমরা একটু কমেন্টে জানাও। এরপর পদের প্রাধান্যের ভিত্তিতে সমাসগুলো হয়ে থাকে, যদি বলা হয় উভয় পদের অর্থের প্রাধান্য পায় কোন সমাসে, উভয় পদ, তাহলে সেটা কি হবে বলো তো, দ্বন্দ্ব সমাস হবে। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদের উভয় পদের অর্থের প্রাধান্য পায়। যেমন আমরা যদি বলি মা বাবা, মাসি পিসি, তাহলে দেখো এই মা হচ্ছে পূর্বপদ, বাবা হচ্ছে পরপদ, উভয় পদের অর্থের কিন্তু প্রাধান্য পায় এখানে। এরপর যদি বলা হয় পরপদের অর্থের প্রাধান্য পায়, পরপদ, পরপদের অর্থের প্রাধান্য পায় কোন সমাসে, সেক্ষেত্রে কি হবে, দ্বিগু। এরপর হচ্ছে কর্মধারায়, আর একটা হচ্ছে তৎপুরুষ, তাহলে পরপদের অর্থের প্রাধান্য পায় দ্বিগু কর্মধারায়, আর একটা কি হবে, তৎপুরুষ সমাস হবে। এরপর যদি বলা হয় তোমার পূর্বপদের অর্থের প্রাধান্য পায় পূর্বপদ, সেক্ষেত্রে কি হবে, অব্যয়ীভাব সমাস হবে, অব্যয়ীভাব পূর্বপদ। এরপর যদি বলা হয় যে অন্য পদ, তৃতীয় পদ বা অন্য পদের অর্থের প্রাধান্য পায়, সেক্ষেত্রে কি হবে, বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাসে অন্য পদ বা তৃতীয় পদের অর্থের প্রাধান্য পায়। তাহলে দেখো সমস্ত পদ রয়েছে। গজানন যদি বলা হয় এটি কোন সমাস, একটু কমেন্টে জানাও তো, গজানন কোন সমাস। এখানে যদিও দিয়ে আছে, তারপরে তোমরা কমেন্ট একটু লেখো। গজানন দেখো, গজ আনন যার, এটি কি হবে, দেখো পূর্বপদ বা পরপদের কোনো অর্থ দিচ্ছে না, এটা তৃতীয় পদ বা অন্য পদের অর্থ দিচ্ছে, সেক্ষেত্রে এটি কি হবে, তোমার হচ্ছে বহুব্রীহি সমাস হবে। কি হবে, বহুব্রীহি সমাস। বহু হচ্ছে দেখো পূর্বপদ, ব্রীহি হচ্ছে পরপদ। তাহলে দেখো এই বহুর অর্থ দিচ্ছে না বা ব্রীহি, এটা ধানের অর্থ দিচ্ছে না, এটা কি হচ্ছে তৃতীয়, অর্থাৎ যার বহু ধান আছে সেই তৃতীয় ব্যক্তিকে বোঝাচ্ছে, এটি কি হবে, বহুব্রীহি সমাস হবে। এই যে এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের যে অপরিচিতা পড়াচ্ছে, এখন এখানে সমাস যেগুলো আছে সেটা আলোচনা করছি। এরপর আমি যাব উচ্চারণ কোনগুলো আসে, অর্থাৎ কম্বো প্যাক তোমরা পেয়ে যাচ্ছ কোন বইতে, এই যে বাংলা বিচিত্রা বইয়ে কিন্তু তুমি A to Z আমাদের বইটি এইভাবেই কিন্তু সাজিয়েছি। অর্থাৎ যারা এসএসসি 25 আছো, 26 আছো, যারা অ্যাডমিশন শেখার ক্লাসটি দেখছো, তারা কিন্তু তোমাদের ছোট ভাই বোনদেরকে আগামী মাসে আমাদের নতুন সংস্করণ বই বের হয়ে যাবে, অবশ্যই সংগ্রহ করে নিতে বলবে। এরপর দেখো রয়েছে গায়ে হলুদ, গা হচ্ছে দেখো পূর্বপদ, তারপরে রয়েছে পরপদ আছে হলুদ। তাহলে দেখো যেখানে কোনো বিভক্তি লোপ পায় না, সেটি হচ্ছে অলুক দ্বন্দ্ব। আমরা যদি বলি মায়ে ঝিয়ে, জলে স্থলে পথে ঘাটে, এগুলো সব কি হবে, অলুক তোমার হচ্ছে দ্বন্দ্ব হবে। আর এখানে দেখো এই যে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এখানে অলুক বহুব্রী রয়েছে। হ্যাঁ, এরপরে জন্মান্তর, জন্মান্তর। এরপরে যদি বলা হয় দেশান্তর কোন সমাস, একটু কমেন্টে জানাও, দেশান্তর। তারপর রয়েছে কি মতান্তর, দেশান্তর, মতান্তর। এরপরে যদি বলা হয় কালান্তর, এগুলো কোন সমাস বা এর ব্যাস বাক্য কি, একটু কমেন্টে ঝটপট জানাও। মনে রাখবে যে সমাসের ব্যাস বাক্য হয় না, কিন্তু হচ্ছে এখানে রয়েছে একটা শব্দ কি, অন্তর রয়েছে। সমস্ত পদে অন্তর যদি থাকে, অন্তর কেটে আমরা কি লিখবো, অন্য লিখবো, আর পূর্ব পদে যেটা থাকবে সেটা লিখবো। তাহলে কি হবে, এখানে অন্য জন্ম হবে, এটি কি হবে, নিত্য সমাস। ঠিক তেমনই ভাবে ভাইয়া বইটা কোথায় পাবো, পূর্ণতাহীন আমাদের যে পেজে ক্লাস হচ্ছে, এই পেজে নক করলেই তোমরা হচ্ছে অর্ডার করে তোমরা বা নিকটস্থ লাইব্রেরি থেকে বইটি সংগ্রহ করতে পারবো। এরপরে দেখো দেশান্তর, তাহলে দেশান্তর এটি কোন সমাস হবে, অন্য দেশ হবে, কি হবে, অন্য দেশ। মতান্তর কি হবে, অন্য মত। কালান্তর কি হবে, অন্য কাল। এগুলো সব হচ্ছে নিত্য সমাস হবে, কি হবে, নিত্য সমাস হবে, নিত্য সমাস। এরপর দেখো নব যৌবন, এটি কোন সমাস, এটা কি হবে, নব যে যৌবন, এটি হচ্ছে কর্মধারায় সমাস হবে। ঠিক তেমনই ভাবে যদি বলা হয় কাঁচা মিঠা, কাঁচা মিঠা কোন সমাস। এরপরে যদি বলা হয় যে জজ সাহেব, জজ সাহেব। তারপর যদি বলা হয় চালাক চতুর, চালাক চতুর কোন সমাস, তাহলে বলো। কাঁচা অথচ মিঠা বা যা কাঁচা তাই মিঠা, যিনি জজ তিনি সাহেব, যে চালাক সে চতুর, এগুলো সব কি হবে, তোমার তোমার হচ্ছে কর্মধারায় সমাস হবে, কি হবে, কর্মধারায় সমাস হবে। এরপরে রয়েছে মিশ কালো, দেখো উপমান কর্মধারায় সমাস আছে, কর্মধারায় সমাসের প্রকারভেদ আছে, উপমান, উপমিত, রূপক কর্মধারায় সমাস, আমরা ধারাবাহিকভাবে সবগুলোই শিখবো। এখানে উপমান মনে রাখবে, ব্যাস বাক্যটা কি হবে, তোমার সত্য হবে এবং তুলনা করা বোঝায়। তাহলে এখানে মিশ কালো, দেখো এখানে মিশ কালো রয়েছে। আর এরপরে যদি আমি আরেকটা বলি যে তুষার, তুষার ধবল,
তুষার কি বরফ, আর ধবল এটা কি সাদা, তাহলে বরফটা কেমন হয় সাদা, ধবল দেখো এটাও সাদা এটাও সাদা। তাহলে যদি সমজাতীয় জিনিসের মধ্যে তুলনা করা বোঝায় তখন সেটা কি হবে বলতো, উপমান কর্মধারয় সমাস। মিশ কালো এটি সমস্ত পদ, এর ব্যাস বাক্য হবে মিশির ন্যায় কালো, মিশির ন্যায় কালো। তাহলে এখানে দেখো এটি কি হবে, উপমান কর্মধারয় সমাস হবে, উপমান কর্মধারয় সমাস হবে। এরপরে দেখো তোমাদের কিন্তু এই উচ্চারণ থেকে বোর্ডে অর্থাৎ বোর্ড পরীক্ষায় তোমাদের উচ্চারণ 8টা থাকবে, তার মধ্যে 5টা শুদ্ধ করতে হবে, বা লিখিত অংশ তোমার থাকতে পারে যে প্রমিত অ উচ্চারণের বা হচ্ছে ব ফলা উচ্চারণের 5টি নিয়ম লেখো এমন। আর তোমাদের অ্যাডমিশনে এটা কেমন আসবে, যেমন অন্তঃপুর এর হচ্ছে উচ্চারণ কোনটি, তাহলে মনে রাখবে বিসর্গ এর পরে যেই বর্ণটি থাকবে সেই বর্ণটি কি হবে, দ্বিত্ব হবে। আর দ্বিত্ব মানে কি বলতো, 2। তাহলে বিসর্গের পরে কোন বর্ণটা আছে দেখো, প আছে, তাহলে প এখানে কয়বার হবে, 2বার হবে। উচ্চারণটা হবে অন। কোথায় হর্ষচিহ্ন বসে, একটা শব্দ যদি আমি লিখি কর, আর একটা যদি লিখি আমরা করা, তাহলে খেয়াল করো হর্ষচিহ্ন কোথায় বসে, যেখানে থামে এবং কোনো কার থাকে না। তাহলে দেখো এখানে থেমেছে কোনো কার নেই, এখানে হর্ষচিহ্ন বসবে। এখানে তোমার হচ্ছে কোনো থেমেছে কিন্তু কার আছে, এই জন্য হর্ষচিহ্ন বসবে না। আর এখানে অন্তঃপুর, উচ্চারণটা কি হবে, অন্তঃপুর, এটি হচ্ছে তোমার উচ্চারণ। তারপরে এসে কি এখানে সম বন্ধ হবে, যুক্ত আকারে যেটা আছে সেটা তো তুমি বিযুক্ত অবস্থায় বসাবে। আর উচ্চারণের ক্ষেত্রে দেখো এখানে কি আছে, দন্তস্ব আছে। মনে রাখবে উচ্চারণের ক্ষেত্রে যদি দন্তস্ব থাক আর মূর্ধন্য থাক, সেখানে উচ্চারণের ক্ষেত্রে কি হবে, তালবস্য হবে। ব্যতিক্রম যদি ছয়ের মতো উচ্চারণ হয় সেক্ষেত্রে দন্তস্ব বহাল থাকবে। তাহলে তোমরা একটু কমেন্টে জানাও যে স্মৃতি এর উচ্চারণটা কি হবে। স্মৃতি, আর একটা যদি বলা হয় যে সৃজনশীল, একটি হচ্ছে স্মৃতি আর একটি সৃজনশীল, এর উচ্চারণটা কি হবে কমেন্টে জানাও। তারপর দেখো এখানে কি রয়েছে, অদ্বিতীয় রয়েছে। এই ব ফলার ক্ষেত্রে উচ্চারণটা কিন্তু এটা বারবার আসছে যে নিচের কোন শব্দটিতে ব ফলার উচ্চারণ বহাল আছে। তাহলে উদ্বেগ যখন আমরা লিখব উদ্বেগ, তখন এখানে খেয়াল করো ব ফলাটা কোথায় আছে, মাঝে আছে। যদি মাঝে থাকে তখন তার উচ্চারণটা বহাল থাকবে। শুরুতে আর শেষে ম ফলার ব ফলার ক্ষেত্রে যদি থাকে তখন তার উচ্চারণটা হবে না। তাহলে এখানে দেখো মাঝে রয়েছে, এই জন্য উচ্চারণটা বহাল থাকবে, উদ, এখানে থেমেছে হর্ষচিহ্ন, আর বাকি কি হবে, বেগ হবে, উদ্বেগ। এরপর দেখো এখানে কি রয়েছে, অদ্বিতীয়। তাহলে ব ফলাটা কোথায় আছে, মাঝে। যে বর্ণটার সাথে আছে সেই বর্ণটা দ্বিত্ব উচ্চারিত হবে, কার সঙ্গে আছে, দয়ের সঙ্গে আছে, এই জন্য দ কয়বার হবে, এখানে 2বার, অদ্বিতীয়। এরপর শেকরা, এই যে বললাম দন্তস্ব যদি থাকে, তোমরা প্রত্যেকেই জানো যে স্মৃতি আর সৃজনশীল এই দুইটা বানানের উচ্চারণ কি হবে, সঠিক উচ্চারণ শেকরা। আমরা দেখো এখানে উচ্চারণ করছি শেকরা, স্যাকরা বলতেছি না, বা গাছের পাতা সবুজ সবুজ এটাও বলছি না, ছয়ের মতো উচ্চারণ হচ্ছে না। এখানে কি হবে, তালবস্য হবে, শেক, এখানে থেমেছে হর্ষচিহ্ন, আর বাকি হবে কি, অজস্র। দেখো কি আছে, অজস্র, অজস্র যখন আমরা উচ্চারণ করছি ছয়ের মতো উচ্চারণ হচ্ছে এখানে। আর যদি র ফলা আছে কোন বর্ণের সাথে, দন্তস্বর সঙ্গে, এটা কি হবে, দ্বিত্ব হবে। রিকার থাক, র ফলা থাক, জ ফলা থাক, ওই বর্ণটি দ্বিত্ব উচ্চারিত হয়, দ্বিত্ব মানে 2। এরপর সু কি হবে, লক্ষণ, কি হবে, সুলক্ষণ। জিজ্ঞাসা, এটি খুবই গুরুত্বপূর্ণ, জিজ্ঞাসা এটি বানান, এর উচ্চারণ হচ্ছে দেখো গ হবে এবং গয় চন্দ্রবিন্দু হবে, আর শেষে কি আছে, সা আছে, দন্তস্ব, এক্ষেত্রে কি হবে, তালবস্য হবে। সরস্বতী, বানানটা কিন্তু আসে যে নিচের কোন বানানটি সঠিক, সরস্বতী, পরে হচ্ছে কি হবে, ব ফলা হবে, পরের দন্তস্বর সঙ্গে ব ফলা হবে। আর উচ্চারণটা কি হবে এখানে, সরস, তারপরে কি হবে, সতী, এখানে থেমেছে হর্ষচিহ্ন, আর বাকি হবে কি, সতী। নিঃশ্বাস, দেখো নিঃশ্বাস, এখানে দেখো বললাম বিসর্গের পরে যেই বর্ণটি থাকে সেই বর্ণটি দ্বিত্ব হবে, তালবস্য আছে, তালবস্য 2বার হবে এখানে, নিশ, তারপরে কি হবে, শ্বাস হবে, আর দন্তস্ব থাকলে তো সেখানে তালবস্য হবে। এরপর অভ্র, ভয় জ ফলা, ভয় র ফলা রয়েছে, এখানে কি হবে, ব হবে আগে, তারপর কি হবে, ভ হবে। লক্ষ্মী, প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে একটা করে কি থাকে, অ থাকে, ওই অ এর জন্য এটা কি হয়ে গেছে, ও হয়ে গেছে, তাহলে এখানে কি হবে, লোক খি হবে। আর খিও থাকলে সেখানে ক আর খ হয়, ম ফলা রয়েছে, ম ফলা শেষে থাকলে সেটা উচ্চারণ হবে না। আর এখানে কি হবে, ক্ষুব্ধ হবে, কি হবে, ক্ষুব্ধ। এরপর দেখো অপরিচিতা গল্পে কিছু বানান আছে যে বানানগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, যেমন অন্তঃপুর, সরস্বতী, প্রত্যেকে এটি কমেন্টে লেখো সরস্বতী এই বানানটি। এরপরে অভিষিক্ত, তারপরে দেখো অনুষদ, অনুষদ বানানটা কি হবে, এখানে মূর্ধন্য ষ হবে, অনুষদ বানানটি। এরপর লক্ষ্মী, তারপরে হচ্ছে প্রদোষ, প্রদোষ শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা। স্বয়ং বরা, গন্ডু শব্দের অর্থ 1 কোষ জল। তারপরে হচ্ছে রয়েছে লণ্ঠন, ইংরেজি শব্দ দেখো এখানে লণ্ঠন রয়েছে, আর মাতৃভূমি।
প্রত্যেকে একটু লেখো সরস্বতী এই বানানটি, একটু কমেন্টে লেখো সরস্বতী এই বানানটি। স্লাইডে তো বিস্তারিত সব আছেই। দেখো এরপরে এখান থেকে যেই তথ্যটা পড়বে, অনুপমের বন্ধু কে ছিল? হরিশ ছিল। দেখো হরিশের বন্ধুটা তো পিক তো দেয়াই আছে। এরপরে এর সাথে সাথে দেখো কি রয়েছে, অনুপমের বন্ধু হরিশ। হরিশ ছুটিতে কোথায় গিয়েছিল? কলকাতায় এসেছিল। এরপর হরিশের সরস রসনা গুণ আছে, সেই কল্যাণীর কথা বলে অনুপমকে উতলা করে দিয়েছিল। আর হরিশের বর্ণনা অনুসারে কানপুরের মেয়েটি কেমন ছিল? খাসা মেয়ে ছিল। আসর জমাতেও যে কোনো বিষয়ে রসাত্মকভাবে উপস্থাপনের গুণ ছিল কার? হরিশের। এরপরে দেখো অনুপমের পিস্তুত ভাই কে ছিল? বিনোদা। বিনোদা একটা ইয়ারিং দিয়ে আশীর্বাদ করেছিল। এরপর প্রশ্নটা আসতে পারে যে কার ভাষাটা অত্যন্ত আটো ছিল? কি হবে? বিনোদার ভাষাটা। যেখানে সবাই বলে চমৎকার, সেখানে তিনি বলেন কি? চলনসই। এই চলনসই শব্দের সই হচ্ছে কি ধরনের প্রত্যয়? বিদেশি প্রত্যয় হবে। মন্দ নহে খাঁটি সোনা বটে উক্তিটি কার ছিল? বিনোদার ছিল। কার উক্তি ছিল? বিনোদার উক্তি ছিল। এরপর দেখো এখানে রয়েছে শম্ভুনাথ সেন সম্পর্কে, পরোপকারী, সুপুরুষ, সত্যবাদী, ঋষিতুল্য মানুষ শম্ভুনাথ সেন কল্যাণীর বাবা ছিল। তার বয়স ছিল কি? 40-এর কিছু এপারে বা ওপারে, চুল কাঁচা, গোপে পাক ধরতে আরম্ভ করেছে মাত্র। তিনি পেশায় ছিল কি? একজন ডাক্তার ছিল। আর শম্ভুনাথ সেনের বন্ধুর পেশা কি ছিল? উকিল ছিল। এরপর এখান থেকে আসতে পারে যে কল্যাণীর বাবা একজন কি ছিল? দেখো আত্মমর্যাদা সম্পন্ন, দৃঢ়চেতা ব্যক্তি, অন্যায়ের ক্ষেত্রে প্রতিবাদী আর একজন আদর্শ পিতা ছিল। বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। এখানে তিনি হলেন শম্ভুনাথ সেন। লোকটা নিতান্ত নির্জীব, একেবারে কোনো তেজ নেই। শম্ভুনাথ সেন সম্পর্কে আলোচ্য উক্তিটি করা হয়েছিল। এরপর দেখো অনুপমের আসল অভিভাবককে? তার মামা ছিল। অনুপম তার মামার চেয়ে কত বছরের বড় ছিল? 6 বছরের, বছর 6 বড় ছিল। এরপর অনুপমের মামা যে ধরনের বিয়ে পছন্দ করতো, তেজহীন, যার টাকা নেই অথচ টাকা দিতে কসুর করবে না, যাকে শোষণ করা যাবে, এটি ছিল অনুপমের দেখো মামা যে ধরনের চরিত্রের অধিকারী ছিল সেটা বলা হয়েছে। এরপরে এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমি স্টার চিহ্ন দিয়ে দিব, সেইখান থেকে তোমরা কিন্তু 2টা প্রশ্ন তোমরা পেতে পারো। জাস্ট এই অংশটুকু থেকে দেখার চেষ্টা করো। বিশ্বকবি অভিধায় তোমরা একটু জানাও তো, ভানুসিংহ কার ছদ্মনাম ছিল? ভানুসিংহ কার ছদ্মনাম ছিল? একটু কমেন্টে জানাও। ভানুসিংহ ছদ্মনামটি কার ছিল? একটু কমেন্টে ঝটপট জানাও। এরপরে দেখো তিনি 1861 খ্রিস্টাব্দে 7ই মে, বাংলা সনটা বেশি এসে থাকে পরীক্ষায়, 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে, বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তারপরে এখান থেকে পড়বা যেটি গুরুত্বপূর্ণ, তিনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প রচয়িতা ও জনক এবং শ্রেষ্ঠ শিল্পী। মূলত তার লেখনীতেই বাংলা ছোট গল্পের উদ্ভব, বিকাশ ও সমৃদ্ধি ঘটেছে। এরপর গুরুত্বপূর্ণ পরীক্ষা আসতে পারে, স্টার চিহ্ন দিয়ে রাখছি। 1284 বঙ্গাব্দে মাত্র কত বছর বয়সে? 16 বছর বয়সে ভিকারিনী গল্প রচনার মাধ্যমে, কত বছর বয়সে? মাত্র 16 বছর বয়সে ভিকারিনী গল্প রচনার মাধ্যমে ছোট গল্প লেখক হিসেবে রবি ঠাকুরের আত্মপ্রকাশ ঘটে। ক্লিয়ার? এরপরে তোমরা আরেকটি প্রশ্ন জানাবে, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? কত সালে নোবেল পুরস্কার পান? যারা অ্যাডমিশন পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য আমি প্রশ্ন রেখেছি, হতাশ হওয়ার দরকার নাই, একটু পরে আমি ক্লাসটা দিব, মানে প্রশ্নগুলো দিব। 1284 বঙ্গাব্দে মাত্র 16 বছর বয়সে ভিখারিনী গল্প রচনার মাধ্যমে ছোট গল্প লেখক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। এরপর দীর্ঘ 64 বছরে তিনি অখণ্ড গল্পগুচ্ছে 95টি ছোট গল্প রচনা করেছেন। এরপর তার সর্বশেষ গল্প কোনটি? তার সর্বশেষ গল্প দেখো মুসলমানের গল্প। রবি ঠাকুরের সর্বশেষ গল্প হচ্ছে মুসলমানের গল্প, খুবই গুরুত্বপূর্ণ। এরপর পারিবারিক জমিদারি তদারকি সূত্রে তিনি কুষ্টিয়া শিলাইদহে বসবাসকালী তার ছোট গল্প রচনার কি ছিল? স্বর্ণযুগ ছিল। এই যে তার ছোট গল্প রচনার স্বর্ণযুগ কোনটি ছিল? সেটি কি হবে বলতো? এই যে কুষ্টিয়া শিলাইদহে বসবাসকালী তার ছোট গল্প রচনার স্বর্ণযুগ ছিল। ছোট গল্প কতটি ছিল? 95টি। এরপর প্রশ্নটা আসে, এটি অনেক বিশ্ববিদ্যালয়ে এসেছে এবং তোমাদের বোর্ড পরীক্ষায় আসবে, গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ সং অফারিংস এর জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন। তাহলে পুরস্কার বানান দেখো এখানে দন্তস্ব আছে। এরপরে দেখো নমস্কার বানানে কি হবে? দন্তস্ব হবে। এরপর যদি বলে তিরস্কার বানান, তিরস্কার বানানো কি হবে তোমার? তিরস্কার বানানেও দন্তস্ব হবে। আর পরিষ্কার, বহিষ্কার, আবিষ্কারে মূর্ধন্য ষ হবে।
এরপর সব থেকে গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে দেখো তার রচিত চোখের বালি, গোড়া, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা সব থেকে বেশি সঠিক উত্তর হিসেবে অপশনে থাকে। শেষের কবিতা এটি কি, কোন ধরনের সাহিত্যকর্ম, কি হবে এটি? এটি হচ্ছে উপন্যাস হবে। কি হবে? উপন্যাস। এরপর রক্ত করবী, এটি কিন্তু পরীক্ষায় আসে। রক্ত করবী তার কোন ধরনের সাহিত্যকর্ম? এরপর 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট, এটা কিন্তু পরীক্ষায় বিগত বছরে অনেকবার এসেছে। 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তিনি মারা যান। কত খ্রিস্টাব্দে? প্রত্যেকে একটু কমেন্টে লেখো। 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট। 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট এটি। এরপর দেখো রবি ঠাকুরের যে ছদ্মনাম, সেটি হচ্ছে ভানু সিংহ ঠাকুর। কি হবে? ভানু সিংহ ঠাকুর। তার পেশা যদি কর্মজীবন, এখান থেকে জাস্ট পড়বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডিলিট উপাধি দেওয়া হয় কত সালে? 1936 সালে। 1936 সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি দেওয়া হয়। উপন্যাসটা পড়বা। উপন্যাস কোনগুলো পড়বা দেখো এখানে কি কি আছে। একটা আছে চোখের বালি, এরপর পড়বা হচ্ছে ঘরে বাইরে, চতুরঙ্গ, তারপর হচ্ছে শেষের কবিতা। এগুলো বেশি গুরুত্বপূর্ণ। এরপর তার মধ্যে তার যে গল্প গ্রন্থ, এটা নাটকগুলো দেখবা। নাটকের মধ্যে রয়েছে ডাকঘর, এটি আসতে পারে, রক্ত করবী, আর একটা আছে মুক্তধারা। প্রত্যেকেই এই তিনটা একটু কমেন্টে লেখো যে ডাকঘর, রক্ত করবী আর মুক্তধারা, লিখে তীরচিহ্ন দিবে নাটক। এই তিনটা একটু লেখো প্রত্যেকেই। এরপর যে সোনাত্তরী কবিতাটা আলোচনা করব এবং তারপর হচ্ছে 40টা প্রশ্ন দিব। সেইখান থেকে তোমরা হুবহু অনেক প্রশ্ন কমন পাবে, কারণ আমি ক্লাসগুলো সেইভাবে সাজিয়ে থাকি যাতে সর্বোচ্চ কমন তোমরা পাও। তোমরা একটু জানাও যে কমেন্টে একটু লেখো ডাকঘর, রক্ত করবী, মুক্তধারা, এই হচ্ছে রবি ঠাকুরের কি বলতো? রবি ঠাকুরের নাটক হবে। রবি ঠাকুরের নাটক। আর কাব্যনাট্য কিন্তু এসেছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় বি ইউনিটে, চিত্রাঙ্গদা, এটি কি হবে? তার কাব্যনাট্য হবে। যারা হাজির দান এসে পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে এই সাহিত্যকর্ম থেকে কিন্তু বেশি প্রশ্ন আসবে। যেমন এখানে আমি যদি একটু বলি, এইগুলো থেকে আসবে। এরপর এখান থেকে দেখো কোন উৎস থেকে নেওয়া হয়েছে, অপরিচিতা, এবং এই সুন্দরভাবে সাজানো কিন্তু আমাদের এই বাংলা বিচিত্রা বইয়ে কিন্তু রয়েছে। অপরিচিতা প্রথম প্রকাশিত হয় প্রমোদ চৌধুরী সম্পাদিত কোন পত্রিকা? প্রত্যেকে কমেন্টে লিখবে সবুজ পত্র পত্রিকা, এটি আসতে পারে। সবুজ পত্র পত্রিকা 1321 বঙ্গাব্দের 1914 ইংরেজি কার্তিক সংখ্যায়। কোন সংখ্যায়? কার্তিক সংখ্যায়। পরে এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্র গল্পের সংকলন গল্প সপ্তকে, এবং পরে গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে, যেটা 1927। প্রত্যেকেই লিখবে এটি সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয়। সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয়। নাহিদ হাসান বলেছে ভাইয়া আস্তে আস্তে নোট করতে হবে না, স্লাইড দিয়ে দিব। এত অনেক লেখা তো এখন নোট করতে হবে না, যেগুলো দাগিয়ে দিচ্ছে এইভাবে স্লাইড তো পেয়ে যাবেই, ক্লাস চলাকালীন নোট করবে না। সার সংক্ষেপ দেখো এখানে বিস্তারিত আছে। এখানে একটা শব্দ গুরুত্বপূর্ণ, যেমন ইতপূর্বে, সঠিক বানান দেখো, ইতপূর্বে এখানে আছে, এটি সঠিক বানান রূপে আসতে পারে এবং এটি উচ্চারণ হিসেবে আসতে পারে। তাহলে ইতপূর্বে দেখো বলেছি বিসর্গ যেটা থাকবে, বিসর্গের পরের বর্ণটি কি হবে? দ্বিত্ব হবে। এবং মনে রাখবে উচ্চারণের ক্ষেত্রে দীর্ঘিকারের ব্যবহার নেই, সেক্ষেত্রে কি হবে? রস্যিকার হবে। দীর্ঘকার নাই, সেক্ষেত্রে কি হবে? রস্যকার হবে। এটা হচ্ছে কি বলতো? উচ্চারণের ক্ষেত্রে। তাহলে এখানে কি হবে বলতো? ইতপ পূর্বে হবে। ইতপ, এই যে বিসর্গের পরে প আছে, প দুইবার হবে, ইতপ, তবে কি হবে? পূর্বে। এটি হচ্ছে তোমার উচ্চারণ। অপরিচিতা উত্তম পুরুষের জবানিতে লেখা, স্বয়ং বক্তায় হচ্ছে উত্তম পুরুষ। স্বয়ং বক্তায় কি বলতো? উত্তম পুরুষ হবে। এরপরে দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবছরে একটি প্রশ্ন এসেছে, অপরিচিতা গল্পের পরিসমাপ্তি ঘটেছে কি হিসেবে? পরিসমাপ্তি। তাহলে খেয়াল করো, এই যে নতুন নারীর আগমনের মধ্য দিয়ে, নতুন নারীর আগমনের মধ্য দিয়ে অপরিচিতা গল্পের পরিসমাপ্তি ঘটেছে, এটা এবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছে। তাহলে এই অংশগুলো, অর্থাৎ উৎস কোন জায়গা থেকে? সবুজপত্র পত্রিকা থেকে, উত্তম পুরুষের জবানিতে লেখা, ইতপ পূর্বে, এটি হচ্ছে দেখো বানান, এর উচ্চারণটা লিখে দিয়েছি। এরপর এর পরিসমাপ্তি ঘটেছে কি? নতুন নারীর আগমনের মধ্য দিয়ে। আরেকটি রয়েছে যে গল্পের শীর্ষ মুহূর্ত কোনটি? এই গল্পের শীর্ষ মুহূর্ত তাহলে কি হবে দেখো, এখানে শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতি। শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতি, এই গল্পটির কি ছিল? শীর্ষ মুহূর্ত ছিল। সমাস আমরা তো আলোচনা করলাম,
উচ্চারণ আলোচনা করেছি। এরপর এমসিকিউ প্রশ্ন আমাদের আলোচনা করা হয়েছে। তারপরে দেখো যে গুরুত্বপূর্ণ লাইনগুলো রয়েছে, যেমন ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সুচিতা অপূর্ব। ইহার কোনো জায়গায় জরিমা নেই। জরিমা শব্দের অর্থ আড়ষ্ট। কার সম্পর্কে বলা হয়েছিল? এটা হচ্ছে কল্যাণী সম্পর্কে বলা হয়েছিল। অনুপম মাতুলকে যখন ছেড়ে দেয় তখন তার বয়স ছিল কত? 27 বছর। আমরা যেখানে চমৎকার বলি সেখানে বিনোদা কি বলেন বলো তো? চলনসই বলেন। চলনসই শব্দের সই এখানে বিদেশি তদ্ধিত প্রত্যয়। তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না, এই তিনিটা হচ্ছে তার মামা। চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। চিরকাল ড্যাশ আমার কাছে বড় সত্য, সেক্ষেত্রে কি হবে? গলার স্বর। ওহে মেয়ে যদি বলে একটি খাসা মেয়ে আছে, উক্তিটি হচ্ছে হরিশের। তোমরা একটু কমেন্টে জানাও। অপরিচিতা গল্পে আসর জমাতে অদ্বিতীয় কে ছিল? আসর জমাতে অদ্বিতীয় কে ছিল জানাও। না, সভায় নয়, এখানেই বসিতে হইবে, উক্তিটি কার ছিল? শম্ভুনাথ বাবুর। অনুপমের বাবা প্রচুর টাকা উপার্জন করেছিল কি করে? ওকালতি করে। অনুপমের বন্ধু হরিশ কাজ করে কোথায়? কানপুরে। তারপর অপরিচিতা গল্পে রসিক বলা হয়েছে হরিশকে। বিয়ের সময় কল্যাণীর বয়স ছিল 15 বছর। অনুপমের মামা বিশেষ কাজে কন্যগড় পর্যন্ত গিয়েছিল। কোন পর্যন্ত? কন্যগড় পর্যন্ত গিয়েছিল। এরপর এখানে লিখিত অংশ আছে, যেমন ফলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটিকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। তিনি বলতে কাকে বলা হয়েছে? অনুপমের মামা। এবং ফলগু নদীর বৈশিষ্ট্য দেখো, অন্তঃসলিলা আছে, উপরে বালুর স্তর বিদ্যমান থাকবে, নিচে কি থাকবে? পানি প্রবহমান থাকবে। এরপরে দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা, সোনাত্তরী কবিতা। এই সোনাত্তরী কবিতা থেকে তোমাদের কমপক্ষে হলে 2টা প্রশ্ন থাকবে, লিখে রাখো। এখানে শুরুতেই দেখো, যদি বলা হয় যে সোনাত্তরী কবিতা, সোনাত্তরী এটি এর প্রতীক কি বা কোন কোন অর্থে ব্যবহার করা হয়েছে একটু জানাও। যদি আমি লিখে দিব কোন কোন অর্থে ব্যবহার করা হয়েছে একটু জানাও কমেন্টে। সোনাত্তরী কবিতার রূপ শ্রেণী হচ্ছে এটা রূপক কবিতা। কেমন কবিতা বলো তো? রূপক কবিতা এটি। সোনাত্তরী কবিতায় কবিতার ভাব বস্তুগত বিষয় খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসতে পারে। এটি কেবল মহাকাল ও মানুষকে বুঝিয়েছে। নদীর এপার দ্বারা দুনিয়াবী জীবন, নদীর ওপার দ্বারা পরবর্তী জীবনকে বুঝিয়েছে। সোনাত্তরী এটি হচ্ছে মহাকাল। এই মহাকাল কখনো যে আমরা মৃত্যুবরণ করার পর আমাদের দেহকে কিন্তু নিবে না, আমাদের কর্ম যে আছে সে কর্মকেই কিন্তু গ্রহণ করবে। ভাইয়া ঝাপসা, এখানে তো ক্লিয়ার বোঝা যাচ্ছে, সমস্যা নেই, তোমরা স্লাইড পেয়ে যাবে এবং কোথায় পাবে শেষ পর্যন্ত থাকো আমি বলে দিব। তাহলে দেখো সোনাত্তরী এর হচ্ছে প্রতীক হচ্ছে কি? রূপক অর্থে বলা হয় মহাকাল। এরপর হতে পারে কি? জগৎ সংসার। মহাকাল, জগৎ সংসার। আরেকটি হচ্ছে কি? প্রবহমান সময়। মহাকাল, জগৎ সংসার, একটা হচ্ছে প্রবহমান সময়। এটি আসতে পারে এই 2টা, যে সোনাত্তরী কবিতার ভাববস্তুগত বিষয় কি? মহাকাল ও কি হবে? মানুষ হবে। এরপর দেখো এই যে সোনাত্তরী এর রূপক অর্থ কি? জগৎ সংসার, মহাকাল, আর একটা হচ্ছে প্রবহমান সময়। সোনাত্তরী কবিতায় মাঝি কিসের প্রতীক কি হবে? মহাকালের প্রতীক। মাঝি হচ্ছে মহাকালের প্রতীক হবে। সোনার ধান কিসের প্রতীক? দেখো কৃষকের শ্রেষ্ঠ ফসল, শিল্পস্রষ্টা কবি, সৃষ্টি সম্ভার। তাহলে দেখো সোনার ধান কিসের প্রতীক? কৃষকের শ্রেষ্ঠ ফসল, শিল্পস্রষ্টা কবির কি? সৃষ্টি সম্ভারকে বুঝিয়েছে সোনার ধান। এরপর রবি ঠাকুরের উপাধি আছে, যেমন পণ্ডিত রোমান ক্যাথলিক ব্রহ্মবান্ধব উপাধ্যায় কর্তৃক তিনি বিশ্বকবি অভিধায় ভূষিত হন। মহাত্মা গান্ধী কর্তৃক তিনি কবিগুরু উপাধি পান। এরপর ব্রিটিশ সরকার কবিকে নাইটহুড বা স্যার উপাধি প্রদান করে 1915 সালের 3রা জুন। তাহলে কবিগুরু উপাধি পান কার কাছ থেকে? মহাত্মা গান্ধীর কাছ থেকে। স্যার উপাধি পান হচ্ছে ব্রিটিশ সরকার, তাকে স্যার উপাধি দিয়েছিল। এরপর দেখো ধানক্ষেত, সোনাত্তরী কবিতায় ধানক্ষেত কিসের প্রতীক কি হবে? মানুষের জীবন পরিধি, মানুষের জীবন পরিধি। এরপর যদি বলা হয় ছোট ক্ষেত কিসের প্রতীক? ছোট ক্ষেত কিসের প্রতীক? সেক্ষেত্রে কি হবে বলতো? এখানে দুনিয়ার বা পৃথিবী, দুনিয়ার যে সংক্ষিপ্ত জীবন সেটাকে বুঝিয়েছে, ইন্ডিকেট করেছে। এরপর যদি বলে বাঁকা জল কিসের প্রতীক? সোনাত্তরী কবিতায় বাঁকা জল কিসের প্রতীক? তাহলে সেটা কি হবে? অনন্ত কালস্রোত বা প্রতিকূল অবস্থা। অনন্ত কালস্রোত বা প্রতিকূল অবস্থাকে বুঝিয়েছে। অনন্ত কালস্রোত বা প্রতিকূল অবস্থা। এরপর দেখো তার কিছু পত্রিকা রয়েছে, পত্রিকা থেকে তোমাদের আসতে পারে। একটা হচ্ছে সাধনা, ভারতী, বঙ্গদর্শন ও তত্ত্ববোধনী। সাধনা,
ভারতী, বঙ্গদর্শন ও তত্ত্ববোধিনী, তার হচ্ছে রবি ঠাকুরের পত্রিকা। এখান থেকে সব থেকে বেশি তোমাদের থাকে সেটা হচ্ছে ভারতী। এটা কোন ধরনের এটা পত্রিকা নাকি হচ্ছে তোমার উপন্যাস, এই টাইপের আসতে পারে। রবি ঠাকুরের 9টি ছদ্মনাম আছে, তার মধ্যে সব থেকে বেশি সঠিক উত্তর হিসেবে থাকে ভানুসিংহ ঠাকুর। এবছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এটি কিন্তু এসেছে যে ভানুসিংহ কার ছদ্মনাম, সেক্ষেত্রে কি হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের। পরের অংশটুকু দেখো, কবিতাটিতে ফুটে উঠেছে প্রকৃতির অনুষঙ্গে মানব জীবনের নিগ্রহ দার্শনিক সত্য, এই সোনাত্তরী কবিতায় ফুটে উঠেছে। এরপর এখানে যে চরিত্রগুলো রয়েছে, 2টি চরিত্র আছে, একটা হচ্ছে কৃষক আর একটি হচ্ছে কি মাঝি। কৃষক ও মাঝির চরিত্র এখানে ফুটে উঠেছে। কোন মাসের নাম উল্লেখ আছে, শ্রাবণ মাস, সোনাত্তরী কবিতায় শ্রাবণ মাসের উল্লেখ আছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবছর এসেছে কোন সময়ের কথা বলা হয়েছে, তাহলে কি হবে, সেটা প্রভাত বেলা হবে। কি হবে, প্রভাত বেলা। আর কোন ঋতুর নাম উল্লেখ আছে, সেক্ষেত্রে দেখো বর্ষা ঋতুর নাম উল্লেখ আছে, বর্ষা ঋতুর নাম উল্লেখ আছে। কবিতাটা দেখো, আমরা কবিতা পড়বো, এর আগে যে গুরুত্বপূর্ণ শব্দ অর্থগুলো আছে সেগুলো একটু দেখব। যেমন গরজে শব্দের অর্থ কি, গর্জন করে। গরজে শব্দের অর্থ কি, গর্জন করে। ভাড়া ভাড়া শব্দের অর্থ কি, ভাড়া ভাড়া অর্থ ধান ভানার, ধান রাখার পাত্র। এরকম পাত্রের সমষ্টি বোঝাতে এখানে ব্যবহৃত হয়েছে। এরপর খুর ধরা শব্দের অর্থ খুরের মতো ধারালো যে প্রবাহ বা স্রোত। খরপরশা শব্দের অর্থ ধারালো বর্ষা, এখানে ধারালো বর্ষার মতো অর্থে ব্যবহার করা হয়েছে। এরপর তোমাদের কাছে প্রশ্ন, সোনাত্তরী কবিতায় আমি এটা প্রতীকী অর্থ কি। সোনাত্তরী কবিতায় সাধারণ অর্থ সাধারণত পরীক্ষায় আসবে না, সাধারণ অর্থ যেটা থাকে সেটা সাধারণত পরীক্ষায় আসে না, কিন্তু প্রতীকী অর্থটা কিন্তু পরীক্ষায় আসে। তাহলে একটু জানাও যে সোনাত্তরী কবিতায় এই আমি সাধারণ অর্থ তো কৃষক, তাহলে প্রতীকী অর্থ কি। যদিও এখানে কমেন্টে লেখা আছে, অর্থাৎ এখানে স্লাইডে আছে, তোমরা কমেন্টে একটু লেখো যে প্রতীকী অর্থ সেটা শিল্প স্রষ্টা কবিকে বুঝিয়েছে, শিল্প স্রষ্টা কবিকে বুঝিয়েছে। আমি একলা দেখো কৃষক কিংবা শিল্পস্রষ্টা কবির নিঃসঙ্গ অবস্থাকে বুঝিয়েছে। চারিদিকে বাঁকাজাল করিছে খেলা, এখানে বাঁকাজাল হচ্ছে, এটা পরীক্ষায় 2023-24 সেশনে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে এসেছিল। বাঁকাজাল হচ্ছে অনন্ত কাল স্রোতের প্রতীক, অনন্ত কাল স্রোতের প্রতীক হবে। এবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এটি এসেছে, দেখো তরু ছায়ামসি, এটা কি, ওপারের মেঘে ঢাকা গ্রামটি যেন গাছের স্যার কালো রঙে মাখানো, কালো রং এ মাখানো, এটা মনে রাখবে। তারপরে দেখো ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, তাহলে ওগো বলে সম্বোধন করছি কাউকে ডাকার জন্য। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য ক্লাস নিচ্ছেন না কেন, পারুল আক্তার। মানে কি বলবো, ভাষা নেই, এই বাংলা সব জায়গায় সমান। এইখান থেকে অপরিচিত থেকে তুমি একটা কোশ্চেন পাবা, এই আজকে ক্লাসে 2 থেকে 3টা কোশ্চেন পাবা তোমরা, হুদাইতে একটা কমেন্ট করে দিয়ে গেলে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা একাধিক ক্লাস নিয়েছি, একাধিক। আগে ক্লাস দেখোনি, রেখে দিয়েছো, এই জন্য ফেসবুকের নতুন যে নিয়ম অনুযায়ী সেগুলো ক্লাসগুলো ডিলিট হয়েছে, এই জন্য কি আমরা আবার ক্লাস দিব নাকি। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, তাহলে দেখো ওগো বলে সম্বোধন করছে, আর সম্বোধন পদের পরে কি বসে, কমা বসে। এই বিদেশ, সোনাত্তরী কবিতায় বিদেশ কিসের প্রতীক, তাহলে কি হবে, চিরায়ত শিল্পালোকের প্রতীক। কি হবে, বিদেশ হচ্ছে চিরায়ত শিল্পালোকের প্রতীক হবে, যা শুনে রাখো, বিদেশ হচ্ছে চিরায়ত শিল্পালোকের প্রতীক হবে। এরপর আরেকটা লাইন দেখো আছে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। বারেক শব্দের অর্থ একবার, চিরায়ত শিল্পালোকে ঠাঁই পাওয়ার জন্যই কৃষক রবি কবির ব্যাকুল অনুনয় এখানে প্রকাশিত হয়েছে। এরপর থরে বিথরে অর্থ কি, স্তরে স্তরে বা সুবিন্যস্ত করে। নিরুপায়, নিরুপায় অর্থ হচ্ছে অনন্যপায় বা উপায় শূন্য। এরপর দেখো মূল কবিতা অংশটুকু, গগনে গরজমে ঘন বর্ষা। দেখো বর্ষা বানান রেফের পর কি বসে, রেফ বা রয়ের পরে মধ্যনাস্য বসে, 2টা বানানই সঠিক আছে। আমরা এই বর্ষা বানানটা কিন্তু ব্যবহার করি, লিখি। এই বর্ষা বানানটা এখানে ছন্দ মেলানোর জন্য কিন্তু বর্ষা বানানটা এটি ব্যবহার করা হয়েছে। সাজিম বলেছে এসএসসি বাংলা কি ডেইলি নেবেন, আমাদের পেজে রুটিন প্রকাশিত হয়েছে, রুটিন অনুযায়ী ক্লাসগুলো হবে। কুলে একা বসে আছি নাহি ভরসা, যারা এইচএসসি বাদে এখানে ক্লাসটা করছো তোমরা একটু জানাও যে কুলে একা বসে আছি নাহি ভরসা, এই কুলে এটা কোন কারকে কোন বিভক্তি সেটা একটু কমেন্টে জানাও। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী দ্বারা খুর ধারা। প্রশ্নটা এমনও আসতে পারে যে রাশি রাশি ভাড়া ভাড়া এর পরের চরণ কোনটি, তাহলে কি হবে বলতো, ধান কাটা হলো সারা। এরপর কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, একখানি ছোট ক্ষেত আমি একলা, এখানে আমি দ্বারা
সোনারতরী কবিতায় আমি দ্বারা প্রতীকী অর্থ কি, এখানে শিল্পস্রষ্টা কবি আছে, আর সাধারণ অর্থ এখানে কি হবে দেখো, একটু আগেই কিন্তু আমি বলেছি যে সাধারণ অর্থ এখানে দেখো আমি, সাধারণ অর্থে কৃষক, প্রতীকী অর্থ শিল্পস্রষ্টা কবি। সাধারণত প্রতীকী অর্থটা তোমাদের পরীক্ষায় এসে থাকে। তাহলে দেখো কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, এটা নিরন্তরতা বুঝিয়েছে। কি বুঝিয়েছে? নিরন্তরতাকে বুঝিয়েছে। এরপরে বলেছে চারিদিকে বাঁকাজাল করিছে খেলা, বাঁকাজাল হচ্ছে অনন্ত কালস্রোত বা প্রতিকূল অবস্থাকে বুঝিয়েছে, প্রতীকী অর্থ। পরপরে দেখি আঁকা তরু ছায়ামসী মাখা। এবছর 23-24 সেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটি এসেছে যে পরপরে দেখি আঁকা, এর পরের লাইনটি কি, তাহলে কি হবে? তরু ছায়ামসী মাখা। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটি এসেছে যে সোনারতরী কবিতায় কোন সময়ের কথা বলা হয়েছে, কিভাবে? প্রভাত বেলা হবে। এবং এইভাবে যদি প্রত্যেকটা কবিতা গদ্য তোমরা এভাবে গদ্য পদ্য পড়ো, নাটক উপন্যাস, তাহলে তোমরা বোর্ড পরীক্ষায় তো ভালো মার্ক পাবেই এবং অ্যাডমিশন এখান থেকে তোমাদের কভার হয়ে যাবে। এপারেতে ছোট ক্ষেত, অর্থাৎ এপার দ্বারা নদীর, এপার দ্বারা মৃত্যুর আগের জীবন এবং ওপার দ্বারা পরবর্তী জীবন, পরকালকে বুঝিয়েছে। ছোট ক্ষেত হচ্ছে পৃথিবী, আমি একেলা গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি ওহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চাই, ঢেউগুলো নিরুপায়, নিরুপায় শব্দটা তো অনন্য পায়। এখান থেকে দেখো আর কোনটা আসতে পারে? সোনারতরী কবিতায় বিদেশ হচ্ছে চিরায়ত শিল্পালোকের প্রতীক। এরপরে পড়বা এই যে এটি তোমার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় বি ইউনিটে এটা এসেছে। তোমরা যারা বলছো যে এই বিশ্ববিদ্যালয়ের জন্য ক্লাস দিচ্ছ না কেন, এ হ্যান ত্যান ইত্যাদি, তো ভালোভাবে পড়া নাই, কোন জায়গা থেকে প্রশ্ন সেটাই সে সম্পর্কে ধারণা নাই, এজন্য এই আলাদা কমেন্ট করছো। তাহলে দেখো যত চাও তত নাও, এটি এবছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে এসেছে। কোনটিতে? সাপেক্ষ সর্বনাম আছে। দেখো সাপেক্ষ সর্বনাম একটার একটার উপর কি থাকে? নির্ভরশীল থাকে। সাপেক্ষ সর্বনাম যেমন যে সে, যারা তারা, যখন তখন, যদি, তারপরে যদিও তবুও, যত তত। তাহলে দেখো এখানে আছে যত চাও তত লাও, তরণী পরে, এখানে সাপেক্ষ সর্বনাম রয়েছে যত তত। তারপরে এতকাল নদী কূলে যাহা লয়ে সিনু ভুলে, সকলে দিলাম তুলে, থরে বিথরে মানে স্তরে স্তরে, এখনই আমার লহক করুণা করে। এই ছিল হচ্ছে। এরপরে আরো কয়েকটি লাইন আছে দেখো, ঠাই নাই ঠাই নাই, ছোট সে তরি, সে বলছে আমার নৌকাটা ছোট, এখানে কোনো স্থান নাই। আমারই সোনার ধানে গিয়েছে ভরে, শ্রাবণ গগন ঘিরে, ঘনমেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে, রহিনুপুরে পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনারতরী। এই ছিল কবিতাটা। এরপরে দেখো কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন রাখা হয়েছে, একটু জানাও। যে প্রথম প্রশ্নটি, তরু ছায়ামসী মাখা গ্রামখানি কোথায় আঁকা, বলো। হ্যাঁ, অধিকরণ কারক হবে। কুলে একা বসে আছে নাই ভরসা, এটি হবে অধিকরণ কারক হবে। বলো এখানে সঠিক উত্তর কি হবে? তরু ছায়ামসী মাখা গ্রামখানি কোথায় আঁকা। এখানে এপারেতে নদীকূলে, পরপার নাকি শূন্য নদীর তীরে, কি হবে? ভুল যাক, সমস্যা নয়, উত্তর করতে থাকো। নিচের কোন কবিতাটি ৮ মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত? কোন কবিতাটি ৮ মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত? বলো। তাহলে দেখ এখানে কি হবে বলতো? পরপরে হবে। কি হবে? পরপরে হবে, কারণ কবিতা কিন্তু এটা ছিল যে গ্রামখানি মেঘে ঢাকা, পরপরে লাইনটার নিচের দিকে ছিল। আর কোন কবিতাটি ৮ মাত্রা, সেক্ষেত্রে দেখো কি হবে? সোনারতরী হবে। সোনারতরী এটি হচ্ছে ৮ মাত্রার ছন্দে রচিত হবে, ৮ মাত্রার ছন্দে রচিত। পরের প্রশ্ন, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, কাটিতে কাটিতে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আরেকটি রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর তার সোনারতরী কবিতাটি যে স্থানে রচনা করেছেন। এই দুইটা প্রশ্ন পারার কথা তোমাদের, সহজ প্রশ্ন দুইটাই। বলো সঠিক উত্তর কি হবে? যে কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, এখানে হচ্ছে সমাপ্তিও বোঝাচ্ছে না, বিলম্ব মানে দেরিকে মানে লেটকে বোঝাচ্ছে না, সম্ভাবনা না। এখানে দেখো ধান কাটতে কাটতে বর্ষা এলো, তাহলে দেখো সেটা চলমান ছিল, এটা হবে নিরন্তরতা হবে। কি হবে? নিরন্তরতা হবে। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর তার সোনারতরী কবিতাটি যে স্থানে রচনা করেন সেটি কি হবে? সঠিক উত্তর হবে এখানে শিলাইদহ হবে। শিলাইদহের পদ্মবক্ষের যে বটে বসে, সেখানে বসে কিন্তু তিনি রচনা করেছেন, শিলাইদহ হবে। এর পরের প্রশ্ন,
বারেক ভিরাও তরি কুলেতে এসে, বারেক ভিরাও তরি কুলেতে এসে কাকে আহ্বান করা হয়েছে? এখানে একটি বানান রয়েছে আহ্বান। যদি বলা হয় উচ্চারণটা কি, মনে রাখবে হয়ের স্থলে ও বা রস্যু হবে, আর বয়ের স্থলে কি হবে? ভ হবে। তাহলে উচ্চারণটা এখানে কি হবে? আহ্বান হবে। এখানে ও বা রস্যু যে কোনো একটা হবে। তাহলে বারেক, বারেক শব্দের অর্থ একবার। বারেক ভিরাও তরি কুলেতে এসে, এখানে বলেছে কাকে আহ্বান করা হয়েছে। তাহলে এখানে দেখো নৌকার মাঝে নাকি কৃষক, খুবই সহজ একটি প্রশ্ন, এবং এই প্রশ্নটি কিন্তু আমি পূর্বের ম্যারাথন ক্লাসে রেখেছিলাম। এখান থেকে হুবহু কমন এসেছে যে যত চাও তত লাও বাক্যটি কি জাতীয় বাক্যের উদাহরণ? এটি কি হবে? এটা সাপেক্ষ ভাব বোঝাচ্ছে, সাপেক্ষ সর্বনাম হবে। কি হবে? সাপেক্ষ সর্বনাম। আর এখানে কি হবে? মাঝিকে বুঝিয়েছে, কাকে? নৌকার মাঝিকে। গান গেয়ে তরিবেশে কে আসে পারে, পরের পংক্তি কি, পরের লাইন কি, এ ধরনের প্রশ্ন আসতে পারে। খর পরশা শব্দের অর্থ কি? খর পরশা শব্দের অর্থ কি? আচ্ছা, এখানে অ্যাডমিশন ক্যান্ডিডেট কেউ আছো কিনা সেটা একটু জানিয়ে দিও। তোমাদের জন্য যদি থাকো তাহলে আমি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, ব্যাকরণের যে প্রশ্নগুলো আছে সেটা আলোচনা করবো। অ্যাডমিশনে কে কে আসো একটু কমেন্টে জানাও। তাহলে এখানে দেখো কি হবে? দেখে যেন মনে হয় চিনি উহারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। আর খরপরশা এখানে আছে শানিত বর্ষা আছে। কি আছে? শানিত বর্ষা। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ ছোট গল্প? আর থরে বিথরে এখন আমারে লহ করুণা করে চরণটি কোন কবিতার অংশ? বলো। তাহলে দেখো নিচের কোনটি রবি ঠাকুরের রচিত সর্বশেষ ছোট গল্প? প্রথমে আছে কি ভিখারিনী গল্প রচনার মাধ্যমে মাত্র 16 বছর বয়সে তার হচ্ছে উন্মেষ ঘটে। আর এখানে বলা হয়েছে যে মুসলমানের গল্প, এটি কি হবে? মুসলমানের গল্প, তার হচ্ছে সর্বশেষ রচিত ছোট গল্প থরে বিথরে এখন আমারে লহ করুণা করে। এটি হচ্ছে সোনারতরী কবিতা থেকে নেওয়া হয়েছে। আমি আসি, আমি আসি, হ্যাঁ তোমরা থাকো, আমি হচ্ছে আলোচনা করব। গ্রামখানি মেঘে ঢাকা, এখানে কোন বেলার কথা বলা হয়েছে? আর চারিদিকে বাঁকা জল করিতেছে খেলা, বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? দুইটা জানাও। বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? এইচএসসি 25 এবং 26-এর কে কে আসো তারা একটু কমেন্টে জানিও যে এইচএসসি 25 বা 26 আমরা, তোমরা একটু কমেন্টে জানিও, কারণ স্লাইড তো তোমাদের পেতে হবে। তাহলে গ্রামখানি মেঘে ঢাকা, এখানে কোন বেলার কথা বলা হয়েছে? চারিদিকে বাঁকা জল, আগেও আলোচনা করেছি। দেখো বাঁকা জল হচ্ছে এখানে মহাকালের স্রোত বা হচ্ছে বিধ্বংসী নদীর জল। সেক্ষেত্রে ক খ দুইটাই সঠিক উত্তর হবে, ক খ দুইটাই সঠিক উত্তর হবে এখানে। আর বলা হয়েছে গ্রামখানি মেঘে ঢাকা, এখানে কোন বেলার কথা বলা হয়েছে? প্রভাত বেলা হবে। কি হবে? প্রভাত বেলা। 26-এর হচ্ছে সি হবে, আর হচ্ছে এখানে 27-এরও সি হবে। সোনারতরী কবিতাটি কত মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত? ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি ড্যাশ সোনার ধানে গিয়েছে ভরি। সাকিব হাসান কবির, আমি 25, হ্যাঁ পেয়ে যাবে। দেখো জিলানি হাসান জয়, এই আইডি তো তোমরা অনেকেই জানো সেখানে, এবং হচ্ছে কোন জায়গায় পেয়ে যাবে সেটা আমি একটু দেখাই দিচ্ছি এখানে। এখানে তোমরা স্লাইডগুলো পেয়ে যাবে। এরপরে দেখো সোনারতরী কবিতাটি কত মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত? এখানে 8 মাত্রা আছে। ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, এটি হচ্ছে তোমার মানে শূন্য স্থানে বসবে। এরপর ওগো তুমি কোথা যাও কোন বিদেশের পরের পংক্তি কি হবে? এই যে ওগো বলে সম্বোধন করছি কাউকে ডাকার জন্য বা আহ্বান করার জন্য, আমরা যেটা বলি ওগো আজ তোরা যাসনি ঘরের বাহিরে, তাহলে ওগো বলে সম্বোধন করছি। এই সম্বোধন পদের পরে কি বসে? কমা বসে। তাহলে ওগো তুমি কোথা যাও কোন বিদেশের পরের পংক্তি কি হবে? বারেক ভিরাও তরি কুলেতে এসে, মানে একবার ভিরাও তরি, এই তরি নৌকাটি কুলেতে এসে, এটি হবে। তারপরে দেখো সোনারতরী কবিতার মূল ভাববস্তুগত বিষয় কি? খুবই গুরুত্বপূর্ণ, 3 স্টার দিয়ে রাখছি, এটা আসার সমূহ সম্ভাবনা রয়েছে, যে কোনো বোর্ডে তো আসবে এবং বিশ্ববিদ্যালয়ে পাবে। সেটি কি হবে? মহাকাল ও মানুষকে বুঝিয়েছে। কাকে? মহাকাল ও মানুষকে বুঝিয়েছে, মহাকাল ও মানুষ। রক্ত করবি কে রচনা করে? দেখো রক্ত অনেকে পরে রক্ত কবরী, রক্ত কবরী হবে না, এটা কি হবে? যারা এইচএসসি 25 আসো তারা এখন থেকেই এই যে বাংলা বিচিত্রা বইটি সাথে রাখবে, কারণ তোমার একাডেমিক যতটা ভালো হবে ঠিক তেমনইভাবে অ্যাডমিশনটা একেবারে ক্লিয়ার টু ফর্সা প্রত্যেকটাই। এবং আমার যত ক্লাসের স্লাইড পূর্বেও দেখেছো যে পরিমাণ কমন এসেছে, জাস্ট ক্লাস থেকে হবো আমি এই বাংলা বিচিত্রা বই থেকে কিন্তু
স্লাইডগুলো মানে তথ্যগুলো নিয়ে থাকি। তাহলে এটি রবীন্দ্রনাথ ঠাকুর হবে এবং এটি কি হবে বলো তো, নাট্য হবে নাকি উপন্যাস? উপন্যাস তো কখনোই হবে না। এরপর এই কবিতায় কিছু সমস্ত পদ আছে, এই যে বিদেশ, এটা তো আলোচনা করেছি। এটা দেখো তোমাদের পরীক্ষা আসতে পারে, অ্যাডমিশন প্লাস একাডেমিক প্লাস অ্যাডমিশন। যেমন রাশি রাশি, এটা হচ্ছে অজস্র বা প্রচুর, শব্দটি নির্ধারক বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে, নির্ধারক বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রশ্নটি এমন আসতে পারে, দ্বিরুক্ত শব্দ ব্যবহার করে যখন একের বেশি কোনো কিছুকে বোঝানো হয় তাকে নির্ধারক বিশেষণ বলে। এখন প্রশ্ন হতে পারে দ্বিরুক্ত শব্দটা বিষয়টা কি? দেখো কোনো শব্দকে যদি আমরা একই শব্দকে দুইবার লিখি বা কিছুটা আংশিক পরিবর্তন করে লিখি তখন তাকে বলা হয় দ্বিরুক্ত শব্দ। আমি এখানে লিখেছি আমার ভয় ভয় লাগছে, তাহলে দেখো ভয় ভয় একই শব্দ কয়বার ব্যবহার করেছি? দুইবার। দে মানে হচ্ছে দুই, আর উক্ত মানে কি দুইবার উক্ত হয়েছে, তাহলে একই শব্দ আমরা দুইবার ব্যবহার করতে পারি বা কিছুটা আংশিক পরিবর্তন করে আমরা ব্যবহার করতে পারি। যেমন আমি ভাত টাত খাবো না, তুই বই টই নিয়ে পড়তে বস, গোসল টোসল করবে না। তাহলে দেখো এখানে একই শব্দ আমরা কি করছি? দুইবার বা কিছুটা আংশিক পরিবর্তন করে ব্যবহার করছি, এটা হচ্ছে দ্বিরুক্ত শব্দ। এখন এই দ্বিরুক্ত শব্দ হচ্ছে আবার কয় প্রকার? দুই প্রকার। একটা দেখো যেখানে কোনো বিভক্তি থাকবে না সেটি হবে শব্দের দ্বিরুক্তি। কিসের দ্বিরুক্তি বলো তো? শব্দের দ্বিরুক্তি। দেখো ভয় ভয়, এখানে কোনো বিভক্তি নাই। বিভক্তি কোনগুলো? কে রে, দ্বারা, দিয়া, কর্তৃক, হতে, থেকে, চেয়ে, তারপর হচ্ছে এ, অন্তস্থ, অতে, এইগুলো বিভক্তি র এর। এরপর যদি আমি লিখি মেয়েটি ভয়ে ভয়ে আছে, মেয়েটি ভয়ে ভয়ে আছে, তাহলে এখানে খেয়াল করো এই যে ভয়ে ভয়ে এখানে একটা বিভক্তি আছে, এই বিভক্তি। যেখানে বিভক্তি থাকবে সেটা হচ্ছে পদের দ্বিরুক্তি। কিসের দ্বিরুক্তি বলো তো? সেটি হচ্ছে পদের দ্বিরুক্তি। আর যেখানে বিভক্তি থাকবে না সেটি কিসের দ্বিরুক্তি? শব্দের দ্বিরুক্তি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই সোনাত্তরী কবিতায় তোমার রাশি রাশি, দেখো একই শব্দ দুইবার আছে এখানে, তাহলে এটা কি? দ্বিরুক্ত শব্দ। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এরপরে দেখো খড় পরশা শব্দের অর্থ খুরের মতো ধারালো যে প্রবাহ বা স্রোত। কাটিতে কাটিতে ধান, এটি হচ্ছে বর্ষার আগমনকে বুঝিয়েছে এবং এটা দ্বারা যদি ব্যাকরণ অংশে আসে সেক্ষেত্রে হবে নিরন্তরতা। আর একটা হচ্ছে রূপক অর্থ কি হবে? মৃত্যুর আগমন। পরীক্ষায় সাধারণত এই রূপক অর্থটা পরীক্ষায় আসে যে কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, এর রূপক অর্থ হবে কি? তোমার মৃত্যুর আগমনকে বুঝিয়েছে। এরপর পরপর নদীর অপর পার, রূপক অর্থে পরকাল বা মৃত্যু পরবর্তী জগৎকে বুঝিয়েছে। তাহলে দেখো এই যে পরপার নদীর অপর পার, এটা সাধারণ অর্থ, কিন্তু পরীক্ষায় যদি আসে রূপক অর্থটা আসবে, এটা পরকাল বা মৃত্যুর পরবর্তী জগৎকে বুঝিয়েছে। সোনাত্তরী কবিতায় বিদেশ কিসের প্রতীক? দেখো চিরায়ত, চিরায়ত শিল্পালোকের প্রতীক। কিসের বলতো? চিরায়ত শিল্পালোকের প্রতীক। যত চাও তত লাও, কবিতাটিতে যত তত হচ্ছে সাপেক্ষ সর্বনাম, সাপেক্ষ সর্বনাম হিসেবে ব্যবহৃত হয়েছে। কখনো কখনো পরস্পর সম্পর্কযুক্ত একাধিক সর্বনাম পদ একই সঙ্গে ব্যবহৃত হয়ে দুটি বাক্যের মধ্যে কি করে? সংযোগ সাধন করে, এদেরকে বলা হয় সাপেক্ষ সর্বনাম। এরপর দেখো রয়েছে যাহা লয়ে ছিনু ভুলে, অর্থাৎ যাহা নিয়ে মগ্ন ছিল। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, অর্থ শ্রাবণ মাসের আকাশে ঘন মেঘ ঘুরে ফিরে আসে, অর্থাৎ কৃষক রূপী কবির নিজ জীবনের অবধারিত অবসান মুহূর্ত। এই মুহূর্ত বানানটা খুবই গুরুত্বপূর্ণ, একটু কমেন্টে লেখো। এর পাশাপাশি মুমূর্ষ বানান সঠিক কোনটা বলো? মুমূর্ষ বানান সঠিক কোনটি একটু কমেন্টে জানাবে, আমি লিখে দিচ্ছি দুইটা। মুমূর্ষ বানান সঠিক কোনটি? তাহলে দেখো মুহূর্ত বানান, এই মুহূর্ত বানানটা কিন্তু পরীক্ষায় আসে, রস্যকার দীর্ঘ তারপর রেফ হবে। আর মুমূর্ষ বানান সঠিক কোনটি একটু কমেন্টে জানাও। এরপরে যদি বলা হয় যেমন রোগা ছেলে, রোগা ছেলে, তারপর যদি বলা হয় খোরা পা, খোরা পা, এরপরে যদি বলা হয় রোগা ছেলে খোরা পা, তারপর যদি বলা হয় চলন্ত ট্রেন, চলন্ত ট্রেন, এরপরে হচ্ছে মুমূর্ষু রোগী। যদি বলা হয় কি, দেখো
দুই নম্বর, হ্যাঁ 2 নম্বরটা সঠিক, এটি সঠিক। মুমূর্ষু রোগী এটা কোন ধরনের বিশেষণ, কমেন্টে জানাও। বিশেষণ থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে যে ব্যাকরণিক শব্দ শ্রেণী বা পদ প্রকরণ। তাহলে দেখো রোগা ছেলে, খোরাপা, চলন্ত ট্রেন, মুমূর্ষু রোগী কোন ধরনের বিশেষণ? অবস্থাবাচক বিশেষণ নাকি গুণবাচক বিশেষণ নাকি হচ্ছে তোমার বর্ণ বা রূপবাচক বিশেষণ, কোনটা হবে বলো? রোগা ছেলে, খোরাপা, চলন্ত ট্রেন, মুমূর্ষু রোগী এটা কোন ধরনের বিশেষণ, কমেন্টে জানাও। ঝটপট জানাও সঠিক উত্তর কি হবে এখানে। ভাইয়া একটু লেটে আসলাম, হ্যাঁ মুমূর্ষু। তাহলে এটা দেখো রোগা ছেলে, খোরাপা, চলন্ত ট্রেন, ট্রেনটা কোন অবস্থায় আছে? চলন্ত অবস্থায়। তাহলে এটা কি হবে? অবস্থাবাচক বিশেষণ হবে। কি হবে? অবস্থাবাচক বিশেষণ হবে। এরপর সোনার কবিতাটি, সোনার ক্লাসে আছি দেখতে তো পাচ্ছিস তাই না? সোনার কাব্যগ্রন্থের নাম কবিতা, তাহলে এটা কোন জায়গা থেকে নিয়ে আছে সেটা একটু দেখো। পাঠ পরিচিতি অংশের মধ্যে যদি বলা হয় সোনার কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অন্তর্ভুক্ত, তাহলে দেখো সোনার কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, এটা একটু মনে রাখবে। এরপর এইখান থেকে প্রশ্ন আসতে পারে তোমাদের, সেটি হচ্ছে পূর্ণ পর্ব কত মাত্রা? 8 মাত্রা, যারা ঢাকা বোর্ডে আসো। এরপর অপূর্ণ 5 মাত্রা। এরপর এখানে দেখো এখানে রয়েছে যে শূন্য, কিন্তু সর্বশেষ স্তবকের শূন্য শব্দটি বুঝিয়ে দেয় কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দের। কোন ছন্দ বলো তো? মাত্রাবৃত্ত ছন্দের, এবং সেটি হচ্ছে 8 মাত্রার পর্ব। কত মাত্রা? 8 মাত্রা পর্ব। এইখান থেকে এই তথ্যগুলো, এই 3টা তথ্য গুরুত্ব সহকারে দেখবে। সোনার কবিতায় কিছু সমস্ত পদ আছে, এই সমস্ত পদগুলো দিয়ে আমরা সমাস নির্ণয় শিখব। তার আগে তোমরা একটু কমেন্টে জানাবে যে সপ্তাহ, সপ্তাহ কোন সমাস? এরপর যদি বলা হয় ভাই বোন, ভাই বোন কোন সমাস? তারপরে জানাবে প্রগতি, প্রগতি কোন সমাস? এরপর যদি বলে সিংহাসন কোন সমাস, সেগুলো একটু কমেন্টে জানাও। সিংহাসন, আর আমি এগুলো বুঝিয়ে দিচ্ছি। খেয়াল করো, প্রথমে রয়েছে নিরুপায়, এটি হচ্ছে সমস্ত পদ। এটি হচ্ছে সমস্ত পদের ব্যাস বাক্য কি হবে? নেই, নি বা নাই উপায় যার, এটি কি হবে? নিপাতনে সিদ্ধ বহুব্রীহি। সাধারণত এটা তোমার ভার্সিটিতে আসতে পারে, এই ধরনের, একাডেমিকে এত এইভাবে আসে না। খুর ধারা সমস্ত পদের ব্যাস বাক্য হবে খুরের মতো ধারালো যে স্রোত। উপপদ তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস আরো কয়েকটি আছে দেখো। যদি বলা হয় যে খেচর, খেচর, তাহলে দেখো এর ব্যাস বাক্য হবে খ বা আকাশে চড়ে, যে আমরা যেটা এক কথায় প্রকাশে রূপে করি। যেমন খ, আকাশের একটি সমার্থক শব্দ হচ্ছে খ, খ বা আকাশে চড়ে যে, খেচর হবে। ঠিক তেমনই ভাবে যদি বলা হয় পকেট মার, পকেট মারের ব্যাস বাক্য হবে পকেট মারে যে, পকেট মার। এরপর যদি বলা হয় ছেলে ধরা, ছেলে ধরা, এর ব্যাস বাক্য হবে ছেলে ধরে যে। এগুলো সব কি হবে? জলদ। এগুলো সব হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস হবে, উপপদ তৎপুরুষ সমাস হবে। এরপরে দেখো থরে বিথরে, থরে বিথরে, তাহলে এখানে খেয়াল করো কি রয়েছে যে থরে ও বিথরে, এটি হচ্ছে তোমার সমস্ত পদ, এর ব্যাস বাক্য হবে থরে ও বিথরে। মনে রাখবে দ্বন্দ্ব সমাসের মধ্যে ব্যাস বাক্যের মধ্যে কি কি থাকে বলো তো? এবং থাকে, এবং থাকতে পারে, তারপরে আর বা ও বা হাইফেন থাকতে পারে, এগুলো হচ্ছে তোমার দ্বন্দ্ব সমাসের মধ্যে থাকে। তরু ছায়া সমস্ত পদের ব্যাস বাক্য হবে তরুর ছায়া। মনে রাখবে তৎপুরুষ সমাসে পূর্ব পদ থেকে যদি কোনো বিভক্তি লোপ পায় তখন সেটা তৎপুরুষ সমাস হয়। এখন আমাকে দেখতে হবে কোন বিভক্তিটা লোপ পেয়েছে। তাহলে এখানে দেখো তরু ছায়া, এটি সমস্ত পদ, এর ব্যাস বাক্য হবে তরুর ছায়া। দেখো পূর্বপদ থেকে যে র বা এর বিভক্তি, এটি হচ্ছে ষষ্ঠী, র বা এর হচ্ছে এটা ষষ্ঠী বিভক্তি। পূর্বপদ থেকে যদি এই র বা এর ষষ্ঠী বিভক্তি লোপ পায় তখন তার নাম হবে ষষ্ঠী তৎপুরুষ। শাইন বলেছে এসব পারি না। যারা একাডেমিক তাদের সমাসের পরিবর্তে কি আছে? তোমার উপসর্গ আছে। ওই একটা প্রশ্ন পড়ে তোমরা বোর্ড পরীক্ষায় যাও, কিন্তু অ্যাডমিশনে কিন্তু ধরা খাবে যারা একাডেমিক রয়েছে। এজন্য সমাস প্রতিটা গদ্যপদ্য যখন পড়াবো এভাবে আলোচনা করে দেব, এখান থেকে কমন পাবে। সোনার তরী, এটি সমস্ত পদ, এর ব্যাস বাক্য কি হবে? সোনার তরী, এটাই থাকবে। যেখানে কোনো বিভক্তি লোপ পাচ্ছে না সেক্ষেত্রে তো অলুক হবে, আর র বা এর সেক্ষেত্রে এটা তৎপুরুষ সমাস, অলুক তৎপুরুষ হবে। এরপরে দেখো সপ্তাহ কোন সমাস বলেছিলাম?
তাহলে সপ্তাহ এটি কি হবে? দ্বিগু সমাস হবে। কি হবে? দ্বিগু সমাস। কেন দ্বিগু সমাস হবে? এর ব্যাস বাক্য হবে সপ্ত। এর সপ্ত ব্র্যাকেটে তুমি 7 লিখতে পারো। সপ্ত অহের সমার, অহ মানে হচ্ছে দিন, সপ্ত অহের সমাহার। তাহলে প্রথমে দেখো কি থাকবে? সংখ্যা থাকবে, শেষে সমাহার, এবং এই সমস্ত পদটি দ্বারা অনেকগুলো জিনিসের সমষ্টি বোঝাবে। এটি কি হবে বলো তো তোমার? এটি হচ্ছে তোমার দ্বিগু সমাস হবে। কি হবে? দ্বিগু সমাস। ভাইয়া ফার্স্ট পেপার কখন পড়াবেন? শাহিন তুই আমাকে কি কর, আমাকে একটু মাথায় আঘাত কর, আমি মানে কি বলবো, কোথায় আছে আমি নিজেও জানি না। এই অপরিচিতা কি দ্বিতীয় পত্রে নাকি? সোনাত্তরে কি দ্বিতীয় পত্রে? তুই কেমনে বললি যে প্রথম পত্র কখন পড়াবেন? এটা প্রথম পত্রের মধ্যেই আমি বিস্তারিত পড়াচ্ছি, আমার ক্লাসে তথ্যগুলো বেশি পাবি তুই। এরপরে দেখো, ভাই বোন, তাহলে এখানে কি হবে? ভাই ও বোন হবে। কি হবে? ভাই ও বোন। এটি হবে তোমার হচ্ছে দ্বন্দ্ব সমাস হবে প্রগতি। প্রগতি, তারপরে থাকতে পারে প্রবচন, প্রবচন, তারপরে থাকতে পারে দেখো পরিভ্রমণ, পরিভ্রমণ। এগুলো তোমার সব হচ্ছে প্রাদি সমাস হবে। কি হবে বলো তো? প্রাদি সমাস। পূর্ব পদে প্র থাকতে পারে, পরি থাকতে পারে, অনু থাকতে পারে, যেমন অনুতাপ, অনুতে যে তাপ, এগুলো সব হচ্ছে তোমার প্রাদি সমাস হবে। কি হবে? প্রাদি সমাস। এরপরে উচ্চারণ দেখো, তরি, এটি হচ্ছে তোমার বানান, আর এর উচ্চারণটা কি হবে? এই যে প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে একটা করে অ থাকে, এই অ এর জন্য উচ্চারণটা কি হয়ে যায়? ও হয়ে যায়। আর উচ্চারণের ক্ষেত্রে দীর্ঘিকারে ব্যবহার নেই, সেক্ষেত্রে কি হবে? রস্যিকার হবে। তাহলে এখানে কি হবে? তরি, এটা কি হবে? দেখো তরি, তাহলে বলো তো নদী, নদী এর উচ্চারণটা কি একটু কমেন্টে জানাও তো। নদী, তারপর যদি বলা হয় তটিনী, এই দুটো একটু জানাও, এর উচ্চারণ কি হবে? এরপর রবীন্দ্র দেখো, র তো আছে, তাহলে রটা এখানে কি হয়ে যাবে? রো হয়ে যাবে। উচ্চারণের ক্ষেত্রে দীর্ঘিকারে ব্যবহার নেই, সেক্ষেত্রে রস্যিকার হবে রবিন। আর যুক্ত আকারে কি আছে? দন্তান্ন আছে আর দ আছে, এটা আমরা পৃথকভাবে লিখবো। তাহলে রবিন এখানে থেমেছে হচ্ছে না, আর বাকি হবে কি? দ্র, রবিন দ্র। গগন, তাহলে গ, তারপরে কি হবে? গণ হবে, অর্থাৎ এখানে ওকার যুক্ত হবে। আর হয়চিহ্ন কোথায় হবে? যেখানে থামবে এবং কোনো কার থাকবে না, গ গণ। এখানে থেমেছে, কোনো কারণে হয়চিহ্ন হবে। আচ্ছা, এই তোমরা এইখানে কমেন্ট করো, একটা হচ্ছে তটিনী আর একটা নদী, ওর ভুল হয়েছে, মানে ও এখানে সমাস আর উচ্চারণ দেখে হয়তো বা বুঝতে পারছিল যে দ্বিতীয় পত্র পড়াচ্ছে, আসলেই দ্বিতীয় পত্র এটা, কিন্তু ওই কবিতা এবং গল্পের মধ্য থেকেই আমি শব্দগুলো বাছাই করে পড়াচ্ছি। ভরসা, ভরসা, এটি হচ্ছে তোমার বানান, এর উচ্চারণটা কি হবে? মনে রাখবে, উচ্চারণের ক্ষেত্রে তোমার দন্তস্ব যদি থাকে আর মূর্ধন্য ষ থাকে, সেক্ষেত্রে তালবস্য হবে। ব্যতিক্রম হচ্ছে তোমার যদি ছয়ের মতো উচ্চারণ হয়, সেক্ষেত্রে দন্তস্ব বহাল থাকবে। যেমন স্মৃতি, আমি এই বানানটা লিখেছি স্মৃতি, এর উচ্চারণটা কি হবে দেখো, স্মৃতি, যখন উচ্চারণ করছি ছয়ের মতো হচ্ছে, সেক্ষেত্রে দন্তস্ব এখানে বহাল থাকবে। তাহলে এখানে কি হবে? শ্রী, তারপরে কি হবে? তি হবে। এই মহাফলা যদি থাকে শুরুতে আর শেষে, মহাফলার বহাফলার ক্ষেত্রে উচ্চারণ হয় না, এটা মহাফলা থাকলে সেখানে কি হয়? চন্দ্রবিন্দু হয়। এরপরে দেখো মসি, তাহলে ম কি হবে? এখানে মটা ম হয়ে যাবে, আর দন্তস্ব তো হবে না, সেক্ষেত্রে তালবস্য হবে। উচ্চারণের ক্ষেত্রে দীর্ঘিকার নাই, সেক্ষেত্রে রস্যিকার হবে। শ্রাবণ, দেখো খুবই একটা গুরুত্বপূর্ণ একটা শব্দ এবং এর উচ্চারণ করতে বলেছে। শ্রাবণটা দেখো এখানে রয়েছে শ্রাবণ। শ্রাবণ যখন তুমি উচ্চারণ করছো, তখন এখানে দেখো ছয়ের মতো উচ্চারণ হচ্ছে শ্রাবণ, সেক্ষেত্রে এখানে দন্তস্বয় থেকে যাবে, এই যে দন্তস্ব। আর উচ্চারণের ক্ষেত্রে মধ্যাহ্ন ন থাকলে সেখানে কি হয়? দন্তান্ন ন হয়। এই যে ক্ষণিক, উচ্চারণটা কি হচ্ছে? খ, তাহলে ক্ষীয় রয়েছে, ক্ষীয়টা কি হবে? খ হয়ে যাবে। আর প্রভাত বেলা, তাহলে দেখো প্র, এটা প্র ওকার যুক্ত হবে, ঠিক তেমনই ভাবে যদি বলা হয় প্রথম, তাহলে প্রথম, এটি বানান, এর উচ্চারণটা কি হবে বলো তো? প্র, এই যে ওকার যুক্ত হবে, তারপর কি হবে? থম, প্রথম, এটি হবে। ঠিক তেমনই ভাবে প্রভাত বেলা। এখন প্রশ্ন হচ্ছে এখানে দেখো, হ্যাঁ মোদি, ঠিক আছে, বেলা আছে, দেখো বেলা। প্রশ্ন হচ্ছে এ, এর উচ্চারণ হচ্ছে দুইটা আছে, একটা হচ্ছে সংবৃত, একটা বিবৃত। ভালো করে খেয়াল করো, এর উচ্চারণ যখন এর মতো না হয়ে এর মতো হয়, তখন তাকে বলা হয় বিবৃত বলা হয়। কি বলা হয় বলো তো? বিবৃত বলা হয়। তাহলে দেখো এখানে বেলা, এ বে, একারের উচ্চারণটা আমরা কি বলছি বলো তো? ব্যা বলছি, ব্যা বলছি, কি বলছি? ব্যা। তাহলে দেখো এর উচ্চারণটা কি হচ্ছে এখানে? ব্যা এর মতো, অর্থাৎ এর মতো হচ্ছে। যখন এর মতো হবে তখন সেটা বিবৃত হবে। ঠিক তেমনি ভাবে যদি বলে খেলা, তাহলে দেখো একারের উচ্চারণটা এখানে একারের মতো না হয়ে এর মতো হচ্ছে, তখন এটাকে বলা হয় বিবৃত উচ্চারণ। ক্লিয়ার? বুঝতে পেরেছো?
সোনারতরী কবিতা। এরপরে যারা আসো আমি আরো 40টা প্রশ্ন দিব, সেগুলো খুব গুরুত্ব সহকারে দেখবা। এবার দেখো সোনারতরী কবিতায় কিছু গুরুত্বপূর্ণ লাইন, যেমন খুর ধারা বলতে বুঝিয়েছে, খুরের মতো তোমাদের জ্ঞানমূলক অংশ কিন্তু থাকবে, এবং যারা অ্যাডমিশন সেই ক্ষেত্রে তো তোমাদের তোমাদের এই প্রশ্নগুলো থাকবে এমসিকিউ আকারে। খুর ধারা অর্থ হচ্ছে খুরের মতো ধারালো যে প্রবাহ বা স্রোত। বাঁকা জল কৃষকের যেদিকে রয়েছে সে চারিদিকে, তরু ছায়ামসি মানে হচ্ছে গাছের ছায়ার কালো রং। সোনারতরী একটি কোন ধরনের কবিতা? খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসবে। আবারও বলছি, সোনারতরী এটা কোন ধরনের কবিতা? প্রত্যেকেই দেখে দেখে কমেন্টে লেখো যে রূপক কবিতা। রূপক না থাকলে হবে নাম কবিতা, নাম না থাকলে হবে গভীর জীবন দর্শনাশ্রিত কবিতা, ভাব প্রদান কবিতা। প্রত্যেকটা সুন্দরভাবে হচ্ছে আমাদের এই বাংলা বিচিত্রা বইয়ে কিন্তু রয়েছে। প্রত্যেকেই লেখো সোনারতরী একটি রূপক কবিতা, এটাই লেখো, বা জীবন দর্শন আশ্রিত কবিতা, এটা আসবেই কোনো জায়গায়। আমি একেলা বলতে কবি বুঝিয়েছে কৃষক কিংবা শিল্পচেষ্টা কবির নিঃসঙ্গ অবস্থা। ড্যাশ ভিড়াও তরি কুলেতে এসে, অর্থাৎ বারেক একবার ভিড়াও তরি কুলেতে এসে, যত চাও তত লাও, এটা সাপেক্ষ সর্বনাম। আর হচ্ছে এখানে তরণী পরে শূন্যস্থান হবে। ঠাই নাই ছোট সে তরি, এ কথাটি মাঝি বলেছিল যখন কৃষক তার নৌকায় উঠতে সে ব্যর্থ হয়েছিল। ব্যর্থ এটি বানান। যদি বলা হতো এর সন্ধি বিচ্ছেদ কি, মনে রাখবে সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে জফলাত থাকলে তার পূর্বের বর্ণে রস্বীকার হয়, তাহলে এখানে কি হবে? বি যোগ অর্থ হবে। কি হবে? বি যোগ অর্থ হবে। এরপরে দেখো সোনারতরী কবিতার মাঝি হচ্ছে মহাকালের প্রতি, খুবই গুরুত্বপূর্ণ, 3 স্টার দিয়ে রাখছি, একাডেমিক অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। সোনারতরী কবিতায় মেঘে ঢাকা ছিল গ্রামখানি, আর এটি হচ্ছে কবিতায় মিশে রয়েছে কবি জীবন দর্শন। এরপর রয়েছে দেখো এই যে এটি তোমাদের ব্যাকরণ অংশে রয়েছে, যেমন সোনারতরী কবিতায় নির্ধারক বিশেষণ রয়েছে দুইটি, একটি রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। তাহলে এখানে রাশি রাশি ভাড়া ভাড়া এই দুটো হচ্ছে তোমার নির্ধারক বিশেষণ। এরপর সোনারতরী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? সোনারতরী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, এবং এটা হচ্ছে অলুক তৎপুরুষ হবে। কত মাত্রার? সাধারণত এই ধরনের প্রশ্ন তোমাদের বোর্ডে তো পাবে, এবং ভার্সিটিতে অনেকবার এসেছে এই প্রশ্নটি, যে কবিতাটি 8 মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত। 8 মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এই কবিতায় দুইটি সাপেক্ষ সর্বনাম আছে। কয়টি সাপেক্ষ সর্বনাম বলো তো? দুইটি, একটি হচ্ছে যারে তারে আর একটা হচ্ছে যত তত। এটি হচ্ছে সাপেক্ষ সর্বনাম। কোনো বাক্যের মধ্যে যদি এই সাপেক্ষ সর্বনাম থাকে, যে সে, যারা তারা, যখন তখন, যদি তবুও, এগুলো হচ্ছে সব হচ্ছে কি হবে? তোমার জটিল বাক্য হবে, জটিল বাক্য। আচ্ছা, এই যে শাইন কাদির, তুমি হচ্ছে ওই সুমায়ার কমেন্টে হারিয়াক দিচ্ছ কেন? ফার্দার আর এগুলো করিও না, তোমার ভুল হয়েছিল প্রথমে। সোনারতরী কবিতার মূল ভাববস্তুগত বিষয়, এই প্রশ্নটা আসতে পারে, সেটা দেখো মহাকাল ও মানুষ হবে। কি হবে? মহাকাল ও মানুষ। মূল বাণী বা মূল উপজীব্য বিষয় দেখো জীবন দর্শন, কর্মীর চেয়ে কর্ম অধিক প্রত্যাশিত। অর্থাৎ সোনারতরী কবিতা, সোনারতরী এটি হচ্ছে দেখো রূপক অর্থে মহাকাল, জগৎ সংসার ও প্রভ্রমণ সময়কে বুঝিয়েছে। মহাকাল আমরা যখন মারা যাব আমাদের দেহকে কিন্তু নিবে না, অর্থাৎ আমাদের যে কৃত কর্মগুলো থাকবে সেটাই নিয়ে চলে যাবে। এই জন্য বলা হয়েছে যে কর্মীর চেয়ে কর্ম অধিক প্রত্যাশিত, কর্মীর চেয়ে কর্ম অধিক প্রত্যাশিত। লিখিত অংশ রয়েছে যে কুলে একা বসে আছে নাহি ভরসা, এটা দ্বারা কি বুঝিয়েছে? তাহলে দেখো এটা দ্বারা বুঝিয়েছে কাকে, সেটা আগে লিখবে, এরপর 3টা বা 4টা লাইনে লিখিত অংশে লিখতে হবে, মানে অনুধাবনমূলক। যেমন এখানে বলা হয়েছে কৃষক তথা শিল্পস্রষ্টা কবির উৎকণ্ঠা প্রকাশিত হয়েছে। এবার আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিব, যারা এরপরে দেখো যে সোনারতরী কবিতায় সোনার ধান প্রতীকে কবি কি বুঝিয়েছেন বলতো? সোনার ধান দ্বারা প্রতীকী অর্থে কি বুঝিয়েছে এই কবিতায়? একটু ঝটপট জানাও কমেন্টে। প্রতীকী অর্থে কি বুঝিয়েছে সোনারতরী দ্বারা? এবার আমি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেব, এই প্রশ্নগুলোর উত্তর ঝটপট করবে। প্রথমে যদি বলা হয় কারক, কারক বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? এটি জানাবে। বাংলা সাহিত্যের প্রথম, যদি বলা হয় বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটক কোনটি? বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটক কোনটি?
প্রথম ট্র্যাজেডি নাটক কোনটি সেটা বলবে। আর যারা এই ক্লাসে স্লাইড পেতে চাও তারা হচ্ছে আমি যে জিলানি স্যার যে পেজটা বলেছি সেখানে পেয়ে যাবে, যারা এসএসসি 25 আছো তারা পেয়ে যাবে। এবার বলো যে বাংলা ব্যাকরণে যে 4টি আলোচ্য বিষয় রয়েছে তার মধ্যে কারক আছে, কারক আর একটা যদি আমি লিখি এখানে বাগধারা, কারক আর একটি বাগধারা বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় একটু জানিয়ে দিও। আর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি এটা একটু জানিয়ে দিও। এরপর অক্ষর, অক্ষর এটি হচ্ছে বানান, এর উচ্চারণটা কি হবে সেটা জানাবে। অক্ষর যুক্তবর্ণ থেকে যদি প্রশ্ন আসে এটি, তারপরে মূর্ধন্য ষ, হযুক্ত ন একটা আছে, তারপরে যদি বলা হয় হযুক্ত ন, সবগুলো উত্তর করো। এরপর যদি বলে খদ্দর, তারপর হচ্ছে হরতাল, খদ্দর ও হরতাল কোন ভাষার শব্দ, খদ্দর হরতাল কোন ভাষার শব্দ। এরপর রেস্তোরাঁ, রেস্তোরাঁ, তারপর হচ্ছে দেখো কার্তুজ কুপন, কার্তুজ কুপন, এখান থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন থাকবে কোন ভাষার শব্দ। আচ্ছা এইগুলো আগে জানাও। প্রথমে বলা হয়েছে যে বাগধারা বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়, দেখি কে কে উত্তর করেছো। বাগধারা বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় বলো। আচ্ছা দেখো এখানে বাংলা ব্যাকরণের যে 4টি আলোচ্য বিষয় রয়েছে তার মধ্যে হচ্ছে এই বাগধারা, এটা অর্থ নিয়ে কাজ করে, এটি কি হবে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। যারা পারোনি তারা হচ্ছে দেখে দেখে এখান থেকে উত্তরটা লিখে রাখো, অর্থ নিয়ে কাজ করে, অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। কারক, এটা নিয়ে অনেকের সমস্যা আছে যে সর্বশেষ সংস্করণ যে হচ্ছে তোমাদের 21 সংস্করণ, সেখানে রয়েছে কারক, এটা হচ্ছে কারক, বাক্য ছাড়া কারক সম্ভব না, এটি কি হবে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়, কি হবে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। এর আরেক নাম হচ্ছে পদক্রম হবে, কি হবে বলো তো পদক্রম, আর ইংরেজি নাম হচ্ছে সিনট্যাক্স হবে, কি হবে সিনট্যাক্স। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি, এটা কিন্তু তোমাদের পারার কথা ছিল। তাহলে কি হবে এখানে বলো তো, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী, কৃষ্ণকুমারী, এটি হচ্ছে তোমার মাইকেল মধুসূদন দত্তের, কার মাইকেল মধুসূদন দত্তের। অক্ষর, এটি হচ্ছে বানান, এর উচ্চারণটা কি হবে বলো তো ওক, তারপর কি হবে খর হবে অক্ষর। অ এর উচ্চারণটা কখন অ থেকে যাবে, যখন যেটা নেগেটিভ অর্থ দেয়, যেমন অকৃতজ্ঞ, সেক্ষেত্রে অ এর উচ্চারণটা অয় থেকে যাবে, অন্যথায় অটা কি হয়ে যাবে ও হয়ে যাবে। এরপর বলা হয়েছে যুক্তবর্ণ, এখানে আছে দেখো অনেকে ক্ষীয় বলবে, ক্ষীয় না, এটা এটা হ যুক্ত ম হবে, কি হবে বলো তো হ যুক্ত ম। আর এখানে কি হবে মূর্ধন্য ষ আর মধ্যাহ্ন ন আছে। এরপর হ যুক্ত, দেখো হয়ের উপরে যদি আমরা যদি এখানে একটা শব্দ লিখি মধ্যাহ্ন, তাহলে মধ্যাহ্ন মানে দুপুরবেলা, সূর্যের অবস্থান থাকে কোথায় মাঝ বরাবর বা উপরে থাকে, এই জন্য মনে রাখবে হটা কোথায় হবে উপরে হবে। আর হ যখন উপরে থাকে তখন সেটা কি হয়, এটা হচ্ছে দন্তান্ন হবে, কি হবে দন্তান্ন হবে। আর অপরাহ্ন, দেখো অপরাহ্ন হচ্ছে তোমার, আমরা অপরাহ্ন বানানটা যদি লিখি অপরাহ্ন, বা এখানে আছে কি পূর্বাহ্ন বানান, তাহলে পূর্বাহ্ন মানে কি সকালবেলা সূর্য পূর্ব দিকে ওঠে, নিচে থাকে সূর্যের অবস্থানটা, মনে রাখবে নটা কোথায় হবে নিচে হবে, আর ন যখন নিচে থাকে তখন সেটা কি হয় মধ্যাহ্ন ন হয়। খদ্দর হরতাল এটা কোন ভাষার শব্দ, বলা হয়েছে খদ্দর হরতাল এটা কোন ভাষার শব্দ, মনে রাখবে এটা হচ্ছে গুজরাটি, কি হবে গুজরাটি। এই কয়টার মধ্যে দেখো এখানে কয়টা প্রশ্ন দিয়েছিলাম, কয়টা পেরেছো তোমরা, রেস্তোরাঁ, কার্তুজ, কুপন, এইগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে সামনে, যে এখন অ্যাডমিশন পরীক্ষাগুলো বাকি সেখান থেকে, সেখানে হুবহু কমন পাবে। এটি কি হবে, যদি আমি অপশন দিই ফরাসি আর ফার্সি তাহলে কোনটা হবে বলো। ফরাসি আর ফার্সি যদি অপশন থাকে তাহলে সঠিক উত্তর কোনটা হবে বলো। হ্যাঁ হয়েছে, ফরাসি হবে, এখানে কি হবে ফরাসি। এর পরে কিছু আরো কিছু প্রশ্ন দিব নাকি ক্লাস শেষ করে দিব বলো।
আরো কিছু প্রশ্ন কি দিব? আরো দেখো, আরো কয়েকটি প্রশ্ন যদি দিই আমি। দেশি শব্দ, 5টা দেশি শব্দের নাম লেখো। 5টি দেশি শব্দের নাম লেখো। আমি যদিও লিখে দিব, যেগুলো পরীক্ষায় সাধারণত আসে। 5টি দেশি শব্দের নাম। মনীষী বানান সঠিক কোনটি? মনীষী বানান সঠিক কোনটি? কমেন্টে জানাবে। তারপর যদি বলা হয় মহাকীর্তি এর সঠিক ব্যাস বাক্য, মহাকীর্তি এর সঠিক ব্যাস বাক্য কি হবে? বন্ড, বন্ড এর পরিভাষা কি? BOND, বন্ড এর পরিভাষা কি? এরপর যদি বলা হয় বেইল, বেইল এর পরিভাষা কি? বন্ড আর একটা হচ্ছে বেইল। বাংলা সাহিত্যের চারণ কবি কে? বাংলা সাহিত্যের চারণ কবি কে ছিল বা কাকে বলা হয় বাংলা সাহিত্যের চারণ কবি? এই প্রশ্নগুলোর উত্তর দাও। বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র যদি বলা হয়, এরপর যদি বলা হয় বিদ্বান, বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র, বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র, শ্রদ্ধার পাত্র, এটি কোন ধরনের বাক্য? সরল, জটিল নাকি যৌগিক? এখান থেকে হুবহু কমন পাবে তোমরা। সরল, জটিল নাকি যৌগিক বলো। এরপর যদি বলে কুহেলি, কুহেলি শব্দের অর্থ কি? কুহেলি শব্দের অর্থ কি বলো। এরপর যদি বলে ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান কি? কাজী নজরুল ইসলামের উপন্যাস, কাজী নজরুল ইসলামের উপন্যাসগুলো লিখবে। উপন্যাস, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা আসবে আসবে। এরপর গল্প গ্রন্থ যদি বলা হয়, গল্প গ্রন্থ, তাহলে এই প্রশ্নগুলো উত্তর করো। প্রথমটা বলা হয়েছে দেশি শব্দ, 5টা দেশি শব্দ বলেছিলাম। এই দেশি শব্দগুলো দেখো আর্য জাতি, অনার্য জাতিদের থেকে কিন্তু এখনো বাংলা ভাষায় এটি আছে এখনো। অনার্য থাকতে পারে, তবে কোল থাকতে পারে, মুন্ডা থাকতে পারে, এদের কাছ থেকে বাংলা ভাষায় এখনো এটি স্থান পেয়েছে। তাহলে প্রশ্নটা দেখো এমন থাকতে পারে যে নিচের কোনটি দেশি শব্দ? আমি এখন যেটা বলবো সেগুলো দেশি শব্দ। দেখো একটা ছন্দ আছে, আর্য জাতি রুই, কাতলা, মলা, ঢেলা, চিংড়ি ও শিং মাছের ঝোল দিয়ে পেট ভরে 20 টাকার ভাত খেয়ে মাঠে যায়। মাঠ থেকে ট্যাপারি ভরে ঝিঙ্গে, উচ্ছে, থানকুনি, ধুন্দল ইত্যাদি একটি চোঙায় ভরে কোথায় যায়? গঞ্জে যায়। গঞ্জের হাট থেকে কি কি দেখো? ডাগর, ডাগর, ডাব, তারপর আছে কি ঢেকি, ঢেকি, তবে কোলা, তারপর আছে কি ছাই আছে, চুলা আছে, তবে টোপর, এগুলো সব হচ্ছে তোমার দেশি শব্দ। এগুলো কি শব্দ? দেশি শব্দ। মনীষী বানান এখানে দীর্ঘিকার হবে, ঠিক তেমনিভাবে উদিসী বানানেও কি হবে বলো তো? দীর্ঘিকার হবে। সমীচীন বানানেও কি হবে? দীর্ঘিকার হবে। মহাকীর্তি, মহৎ যে কীর্তি হবে, মহৎ যে কীর্তি, এটি হচ্ছে ব্যাস বাক্য, মহৎ যে কীর্তি হবে। বন্ড, বন্ড আছে আর একটা দেখো আছে কি এখানে? বন্ড এর পরিভাষা কি বলা হয়েছে? তাহলে এখানে মুসলেখা হবে। কি হবে? মুসলেখা। বন্ডের পরিভাষা হবে মুসলেখা। এরপরে বেইল শব্দের অর্থ জামিন, বেইল শব্দের অর্থ কি বলতো? জামিন হবে। চারণ কবি কে ছিল? মুকুন্দ, মনে রাখবে চারণ কবি ছিল হচ্ছে মুকুন্দ রাম, ছিল মুকুন্দ রাম। চারণ কবি ছিল এখানে কি? মুকুন্দ। এরপরে দেখো রাম না দাস। কুহেলি শব্দের অর্থ কি? কুয়াশা, কুহেলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা হবে। আর উত্তরী শব্দের অর্থ কি? উত্তরী শব্দের অর্থ চাদর হবে। কি হবে? উত্তরী শব্দের অর্থ চাদর। ভাষার মূল উপাদান, ভাষার মূল উপাদান হচ্ছে কি? ধ্বনি। আর মূল উপকরণ যদি বলা হয় তাহলে কি হবে? বাক্য হবে। উপকরণ যদি বলা হয়, উপকরণ, তাহলে কি হবে? বাক্য হবে। আর কাজী নজরুল ইসলামের উপন্যাস মনে রাখবে বাকুম, অর্থাৎ বা থেকে হবে বাঁধনহারা, কু থেকে হবে কুহেলিকা, ম থেকে হবে মৃত্যুখোদা। বাঁধনহারা, কুহেলিকা, মৃত্যুখোদা। গল্পগ্রন্থ কোনগুলো দেখো? রিক্তের বেদন, রিক্তের বেদন, তারপরে হচ্ছে শিউলিমালা,
রিক্তের বেদন আছে, শিউলি মালা আছে, এরপর আরেকটা আছে দেখো ব্যথার দান, আর পদ্ম গোখরো আছে, পদ্ম গোখরো। আর এখানে দেখো বলা হয়েছে বিদ্বান লোক সকলের শ্রদ্ধা পাত্র, এটা দেখো তোমাদের আসতে পারে। সেক্ষেত্রে গঠন অনুসারে বাক্য কত প্রকার? 3 প্রকার আছে, সরল, জটিল ও যৌগিক বাক্য। তাহলে এখানে দেখো কোনো সাপেক্ষ সর্বনাম নাই এই বাক্যের মধ্যে, যেমন যে, সে, যারা, তারা, যখন, তখন, যদিও, তবু, এই সাপেক্ষ সর্বনাম নাই, তারপরে কোনো যোজক বা অব্যয় নাই, অর্থাৎ এবং, ও, আর, কিন্তু, সুতরাং, নতুবা, বরং বা কোনো বিরাম চিহ্ন এখানে নাই। এটা কি হবে? তোমার সরল বাক্য হবে। কি হবে? সরল বাক্য হবে। যদি বলা হয় এই যে যিনি বলেছে বিদ্বান লোক সকলে শ্রদ্ধার পাত্র, তোমরা একটু কমেন্টে জানাও তো এর জটিল রূপটা কি হবে? এর জটিল রূপটা কি হবে বলো? বিদ্বান লোক সকলে শ্রদ্ধার পাত্র, এর জটিল রূপ কি হবে? জানাও।